ফুল কেনার জন্য পর্যন্ত পয়সা দিত না আমাকে। তো মেড সার্ভেন্টটা না ওদের কাছে সবসময় বলতো, জানো যে আমি বাড়িতে রান্না করছি, মনে হলো কেউ যেন কলটা খুলে রাখে। বলছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যতবারই সিঁড়ির লাইটটা লাগাই ততবারই কোনো না কোনো ভাবে কেটে যায়। অসত্য গাছ এইগুলো কি করে হয়, যার বাড়িতে দেখবে ভাঙ্গা ফাটা বহুদিনের পুরনো বাড়ি, আর তার বাড়িতে এগুলো হয় যার পিতৃ দোষ রয়েছে। যারা মহিলা স্বাধিকার হতে চায় তারা গুরু হিসেবে তো মহিলা স্বাধিকার পাবে না, একজন মহিলাকে পাবে না, হঠাৎ করে পাবে না, ম্যাক্সিমাম পুরুষকে পাবে। আচ্ছা, এই মহিলা হয়ে একটা সাধনায় কতটা লাঞ্ছনা পেতে হয় কি হবে? এই যে কথাটা তুমি বলেছো, এটাই যদি আমি বলি হয়তো অনেকে রাগ আমার উপর হতে পারে, কিন্তু আমার কাছে আজকের দিন পর্যন্ত যে ভক্ত এসেছেন সেই গুরুদেব তাকেই প্রস্তাবটা রেখেছেন, সম্ভব পাজেল হয়ে গেছে তোমার বাচ্চা না। আচ্ছা, এখন তো আমি কোনোভাবেই তোমার জন্য কোনো দীক্ষা টিক্ষা কিচ্ছু না, কারণ এমনকি গুরুদেবের জন্য সোনা বন্ধক রেখে গুরুদেবকে টাকা দিয়েছে। মেডিটাল এজেন্টে স্বাগত জানাচ্ছি আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজকে আমরা পেয়েছি অপরাজিতা মাতা। তিনি আজকে আমাদেরকে একটা নতুন অলৌকিক, প্রচন্ডভাবে ভৌতিক, যেটা শিহরণ, যেটা আপনাদেরকে ভেতর দিয়ে কাঁপিয়ে দেবে, এরকম ঘটনা নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা শুরু থেকে শেষ অবধি শুনবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কোথা দিয়ে শুনছেন। শুরু করা যাক আজকের ঘটনাটা। সত্যটা ভয়ঙ্কর। নমস্কার। নমস্কার। শুনলাম তো অনেক সাধনা করা হয়েছে তন্ত্র জগতে, কতদিন? কতদিন বলাটা কিন্তু একদম মুশকিল হয়ে যায়, কারণ হলো দেখো, যে তন্ত্র সাধন পথে যে এসছেন, তো তার একটা কিন্তু পূর্ব জন্মের একটা লিঙ্ক আপ থেকে যায়, নাহলে সহজে কেউ তন্ত্র সাধন পথে আসতে পারে না। তো ওরকম ভাবে যদি বলতে যাই তো এটা জন্ম জন্মান্তর হয়ে আসে না নিজে। তবে এই জন্মে আজকে বিগত 8 থেকে 10 বছর হয়ে গেল যে এই সাধন পথে জড়িয়ে আছে। তাই এই সাধন পথে আসতে গিয়ে তো অনেক ভূত প্রেত এদের সাথে আলাপ হয়েছে নিশ্চয়ই। একদম আলাপ হয়েছে, মানে এরাই তো আমাদের সঙ্গী, এরাই তো আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ইষ্টর কাছে। তো এদের ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। যেমন একটা মানুষের কোথাও যেতে গেলে একটা তো মাধ্যম দরকার, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, রিক্সা হতে পারে, ফ্লাইট হতে পারে, কারোর বাইক হতে পারে, কারোর সাইকেল হতে পারে। তো সেরকম ভাবেই তো আমাদের সাধন পথে যখন আমরা কোনো ইষ্ট দেবীর গুরু প্রদত্ত মন্ত্র যখন জপ করতে থাকি, তো সর্বপ্রথম তো ইষ্ট দেবী আসেন না, কারণ অনেক পরীক্ষা, অনেক স্তর পার করতে হয়। তো তখন কিন্তু বিভিন্ন রকম এই যে মায়ের যে যোগিনীরা থাকেন, এনারা কিন্তু অনুচররা যে থাকেন, এনারা কিন্তু আমাদেরকে একটা মানে পরীক্ষা করতে আসেন, এবং এনাদের মধ্যেও কিন্তু একটা জেলাস ফিল থাকে। কেন, আমরা তো অনেক পরে, মায়ের যে অনুচর বা যোগিনীরা আছে এনা কিন্তু মায়ের অনেক কাছের। আমরা যেন এই সাধন পথে এসে পৌঁছাতে না পারি, তার জন্য কিন্তু অনেক রকম সমস্যা সৃষ্টি করতে থাকে। কেন এই সমস্যা সৃষ্টি করে? এনারাই তো সৃষ্টি করেন। একদম। কেন এই সৃষ্টি করার মানে? এই সৃষ্টি করার মানে হচ্ছে, দেখো, অতি সহজলভ্য কোনো দ্রব্য বা কোনো জিনিস তার কোনো মূল্য থাকে না। যেটাকে তুমি দীর্ঘদিন পাওয়ার চেষ্টা করছো, সেটা অনেক কষ্ট করে যখন তুমি সেই তোমার যে দুর্লভ যে জিনিসটা তুমি অর্জন করবে, সেটার প্রতি কিন্তু তোমার একটা কি বলবো, যে সেটাকে খুব আঁকড়ে বাঁচবে, সেটাকে নিয়ে তুমি অনেক কিছু যত্নে রাখবে। সেটা তোমার সম্পদ, এমন এক মহা সম্পদ যেটা নাকি আমরা পাওয়ার জন্য অনেক দীর্ঘ অপেক্ষা করেছি। সেই অপেক্ষাটার জন্যই কিন্তু ওই সম্পদটার মূল্য হয়ে যায় অনেক।
আজকে যারা কয়লার খনিতে হিরে পায়, তো তুমি ভাবতে পারছো হিরেটা প্রচুর কয়লা, আজকে আবর্জনা জমে জমেই তো কয়লার সৃষ্টি হয়। তো সেই কয়লার মাঝখানে কিন্তু একটা হিরে জ্বলজ্বল করছে, ওই হিরেটা আবার ডায়নামাইট ফাটিয়ে নিতে হবে। তাহলে হিরেটা পাওয়ার জন্য তাকে ওই অন্ধকারে চকচক করছে, সেই আলোটার জন্য তাকে কত পরিশ্রম করতে হয়েছে, কত ঝড় ঝাপটা, জীবন হাতে নিয়ে মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। তো সেই হিরেটার মূল্য তার জন্য এত। আচ্ছা মাতা, এই যে মৃত্যুর কথাটা শুনলাম, ঠিক আছে, এই মৃত্যু থেকে একটা ঘটনা যেটা ডিসকাস করছিলাম একটু আগেই, সেই ঘটনাটা দেখলাম আপনি সেখানে একজনকে বাঁচিয়েছেন, বা বাঁচিয়েছেন বলবো না কি বলবো, তাকে ছাড়িয়েছেন, ভূত ছাড়িয়েছেন সেটা জানি না, শুনলাম খুব ভৌতিক ঘটনা। একটু যদি শেয়ার করেন আমাদের অডিয়েন্সের সাথে তাহলে। দেখো, ভৌতিক ঘটনা বলতে দেখো, আমরা একটা মানুষের যদি ভালো করতে যাই সেখানে অবশ্যই আমাদের ঈশ্বরের মন্ত্র চালান করতে হয়। যেমন বলে না, বান চালান করছে, বান তো অনেক প্রকার হয়, কাউকে ক্ষতি করার জন্য বান চালান করা হয়, আবার কাউকে বাঁচানোর জন্য কিন্তু মন্ত্র আমরা প্রয়োগ করি কারোর উপকারের জন্য। তো সেটাও কিন্তু টাইপ অফ বান। আচ্ছা, এই বান থেকে একটা কোশ্চেন হলো, আমি আমার নিজের উপর বান মারতে পারবো? তোমার এটা হচ্ছে মানে একটা অন্যরকম প্রশ্ন হয়ে গেল যে নিজের ওপর বান মারতে পারবে। একটা সাধক বা একটা যে কোনো সাধারণ মানুষ একটা ভুল কাজ করছে বলেই, সে যদি ভুল কোনো মন্ত্র প্রয়োগ, সেটা যদি ভুল হয়, বা কোনো মন্ত্র উচ্চারণের কোনো ভুল হয়, অটোমেটিকলি কিন্তু তার উপর নেগেটিভ প্রভাবটা পড়ে। ওই নেগেটিভ প্রভাবটাই হচ্ছে একটা বান। যেমন মানে আমার কাছে এক ভক্ত এসেছিল, তো সেই ভক্ত বলা হয়েছে যে তুমি গণেশ দেবতার মন্ত্র জপ করো, তো কেন তার কেতু গ্রহের একটা সমস্যা রয়েছে। বলে হ্যাঁ করি। আমি তাকে জিজ্ঞেস করিনি কি মন্ত্র জপ করে, উনি ওর মধ্যে বলে দিল যে এই মন্ত্রটা জপ করে। গণেশের যে বীজ, সেই বীজটাই বলেছে ভুল, তার মধ্যে একটা শক্তির বীজ লাগিয়েছে। এবার পুরো মন্ত্রটাই কিন্তু তার ভুল উচ্চারণ হচ্ছে। সর্বপ্রথম গণেশ দেবতার যে বীজ, সেই বীজটাই তো উনি ভুল বলছে, ঠিক অ্যাড্রেসে পৌঁছাচ্ছে না। অ্যাড্রেসে তো পৌঁছাচ্ছে না। এইবার কি হচ্ছে, ওই যে বীজ মানে একটা সাইন, ঐশ্বরিক সাইন, আমরা কোনো সাইন পাঠাচ্ছি, ইন্ডিকেট পাঠাচ্ছি, তো সেই বীজটা যদি ভুল হয় তাহলে ভুল জায়গায় তো ইন্ডিকেট হচ্ছে, ভুল জায়গায় পৌঁছাচ্ছে, সেখান থেকে ভুল নেগেটিভ জিনিসগুলো তার মধ্যে আসছে, অটোমেটিকলি সে কিন্তু একটা বান নিজে বহন করছে, তার থেকেই ক্ষতি হয়ে যাচ্ছে। তো মন্ত্র উচ্চারণে যদি কোনো রকম ভুল হয়, অটোমেটিকলি তার মধ্যে কিন্তু একটা তীর চলে আসে। আমরাও একটা তীর পাঠাচ্ছি, সেখান থেকেও কিন্তু একটা তীর আসছে। আমরা যদি ভালো তীরটা পাঠাই, এবার সেখান থেকেও কিন্তু ফুলের তীর চলে আসবে। এই যে বানটা যেটা বললেন, সেটা তো অনেক রকম, ভালো বানও আছে। প্রত্যেকেই তো বলে মানুষকে মারার জন্য বান, মানুষকে উচ্চাটন করে দেওয়ার জন্য বান, মানুষের ক্ষতি করার জন্য বান। যেমন ওই বান বলতে মন্ত্র আমরা একটা প্রয়োগ করছি, যেটা প্রকৃত অর্থে আমরা একটা ভিউয়ার্স আগামী দিনে আপনার ক্লায়েন্ট হলো, তার দারিদ্র দোষ চলছে, ঠিক আছে, প্রচুর গরিব। এবার আপনি তাকে কি বান মারবেন? যে মন্ত্র বলবেন না, আপনি তাকে কি বান মারবেন? মানে অষ্টলক্ষ্মীর বান মারবেন? এটাকে অ্যাকচুয়ালি বান মারা বলে না, আমরা মন্ত্র প্রয়োগ বলি। যে কোনো ক্ষেত্রে আগে এটা বুঝে নিতে হবে যে এই তন্ত্র এখন তো প্রচলিত হয়ে গেছে বান, বান চালান, বান কাটান। তো অ্যাকচুয়ালি একটা ক্ষতি করা, এটাকেই বলা হচ্ছে বান চালান। এটার নামটাকে একটা নাম দিয়ে দিয়েছে। তাহলে প্রয়োগ, বিষয়টা হচ্ছে প্রয়োগ, যে আজকে কারোর ভালোর জন্য যেমন আমি একটা মন্ত্র প্রয়োগ করছি, কারোর ক্ষতির জন্য কিন্তু সেই মন্ত্রেরই ব্যবহার হচ্ছে। তার মধ্যে দ্রব্য ভালোর জন্য করলেও কিন্তু আমাদের দ্রব্য ব্যবহার হচ্ছে, তো সবটাই প্রয়োগ। এবার যেহেতু এখন তো কলিযুগ, এটা তো বুঝতেই পারছো, মানুষ যত দেখাবে, আর মানুষ সব থেকে বড় কথা দেখতে ভালোবাসে, এর ভেতরে সার মর্ম কি আছে সেটা বুঝতে ভালোবাসে না, দেখতে ভালোবাসে। নরমুন্ডু দেখতে ভালোবাসে, কার গলায় কটা নরমুন্ডের মালা আছে সেটাকে দেখতে ভালোবাসে, কার হাতে কত বড় বড় হার, মানুষের হার আছে, চন্ডালের হার আছে, সেটা দেখতে ভালোবাসে। তো এই যে দেখার ব্যাপারটা যখন হয়ে আসছে, তখন কিন্তু আলটিমেটলি একটা
একটা বাণ চলে আসে। বাণ তো আমাদের দেখো পুরাণেও তো সেই রামায়ণের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে তো বাণ তো আসছে। তীর, যে আজকে কোনো কিছুকে একটা মুখের কথা হচ্ছে কিন্তু অনেক বড় বাণ। সব থেকে বড় বাণ যদি হয় সেটা মুখের কথা। বাক, বাক হচ্ছে সব থেকে বড় বাণ। আজকে কাউকে কোনো মানুষ, শুধু সাধক বলে না, সাধকরা তো জপ করতে করতে তাদের যে জীবটা সেটা কিন্তু একদম সিদ্ধি হয়ে যায়। মন্ত্র, সারা শরীরের যে শিরা উপশিরা আছে এবং রক্ত সবকিছুই কিন্তু একটা ভাইব্রেশন থাকে মন্ত্রের। তো সে যদি কাউকে আশীর্বাদ দেয় সেটাও ফলে যায়, যদি কাউকে অভিশাপ দেয় সেটাও বাণ রূপে তার কাছে চলে যায়। তো এবার ভালো করার জন্য আমরা কোনো মন্ত্র প্রয়োগ করছি, খারাপ করার জন্য কোনো মন্ত্র প্রয়োগ করছি। এবার যে দারিদ্র দশার মধ্যে ভুগছে, এবার দেখো এই যে তন্ত্র সাধনা, এই যে মন্ত্র, এটা আগে মানুষকে বুঝতে হবে যে তন্ত্র কখন গিয়ে সফলতা পায়। যখন ঠিক করে মন্ত্রটা জপ করে, মন্ত্র জপের মাধ্যমে তো সফলতা পাবেই। আজকে একটা জিনিস বুঝবে, এই যে জ্যোতিষ শাস্ত্র বিদ্যা বলছে, বাস্তুশাস্ত্র বিদ্যা বলছে, তন্ত্র মানে সায়েন্স যেখানে গিয়ে শেষ সেখান থেকে অকাল সায়েন্স শুরু। তাহলে সায়েন্স শেষ হচ্ছে সেখান থেকে গিয়ে যখন অকাল সায়েন্স শুরু হচ্ছে, তাহলে সায়েন্সের মাহাত্ম্য কিন্তু প্রচুর আছে। সায়েন্সকে ভেদ না করে কিন্তু সে অকালটে পৌঁছাতে পারবে না। যে যত বড়ই মুখে কথা বলুক না কেন, তন্ত্র তখনই সে পারবে যে নিজের মধ্যে সায়েন্সকে কিন্তু ব্যালেন্স করতে পারবে। এবার কি করে সায়েন্সকে ব্যালেন্স করতে পারবে, এটা তো তোমার প্রশ্ন আসতেই পারে। আজকে আমাদের শরীরটা পঞ্চতত্ত্বে গঠিত এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু পঞ্চতত্ত্বে গঠিত, এবং আমরা যে বসবাস করছি বাড়িতে সেটাও কিন্তু পঞ্চতত্ত্বেই গঠিত। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি, তাহলে সেইখানে আমরা কোনো সাইন পাঠাচ্ছি মন্ত্রের মাধ্যমে, তাই তো? কোন সাইন আমরা যখন মন্ত্রের মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে এই যে আমি মানে এই দেহটা, সেই পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক সবকিছু নিয়ে তোমাদের পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়েছে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চতত্ত্ব। আমি চোখ দিয়ে দেখছি, আমি ঘ্রাণ নিচ্ছি, শুনছি, আবার কিছু বলছি, আবার স্পর্শ কিন্তু অনুভব করছি। এবার তত্ত্ব যে রয়েছে, তাহলে আমার এই দেহটা কিন্তু পঞ্চতত্ত্বে গঠিত হয়েছে, তাই তো? যেখানে বসবাস করছি সেটাতেও পঞ্চতত্ত্ব আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানেও পঞ্চতত্ত্ব। আমরা যে কোনো কিছু বলছি সেটা হাওয়ার মাধ্যমে পৌঁছাচ্ছে, তাই তো? তাহলে কারোর জন্য যখন কোনো কিছু আমরা করব, তাহলে সেই ব্যক্তিটা তখনই ভালো থাকবে যখন তার নিজের বাস্তু পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকবে। নিজেকেও পঞ্চতত্ত্ব ব্যালেন্স করতে হবে, তখন তাকে ব্যালেন্স করবে। আমরা একজন, যেটা আমরা মানুষরা তো অমনিভোজ, মানে ভেজও খায় নন ভেজও। এবার অনেক সময় ভেজ খেয়ে গেল, সে নাকি সাত্বিক আহার গ্রহণ করছে, মানে সাত্বিক আহার গ্রহণ করছে সেটা ঠিক আছে, পশু মেরে খাবো না, ঠিক আছে, এটা খারাপ লাগে। সে তো গাছ থেকে পড়ে যাওয়া ফলটাও খাচ্ছে, মাটি থেকে ফলটা কুড়ে খাচ্ছে না, গাছ থেকেও তো পেড়েই খাচ্ছে। সেটাও তো অ্যাকচুয়ালি হত্যাই তো করছে। একটা গাছের থেকে একটা ফলকে, তার বুক থেকে একটা ফলকে ছিঁড়ে নিয়ে আসলো, সেটাও কিন্তু হত্যাই বলছে। একদম। মানে অনেকে বলে যে ফল তো ফল, গাছ তো ইয়ে। আজকে আমি বলছি যে কাঁঠাল বলে না, এঁচড় বলে, একটা গাছের মধ্যে ঝুলে রয়েছে, দেখতে সুন্দর লাগছে, সেটাকে বটির দাও দিয়েই কিন্তু এইভাবে কেটে নামাতে হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে গাছ থেকে বা ওই গাছের বুক থেকে একটা ফলকে কেটে নিয়ে এসে সেটা নিজে ভক্ষণ করছে। এটার তো ব্যাখ্যা অনেক বড়, রামকৃষ্ণ পরমহংসদেবও বলে গেছে। এটা তো আমার কথা নয়, এটা রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। যদি আমরা মাছ খাই সেটা বলছে হচ্ছে আমরা হত্যা করছি, পশু হত্যা। তাহলে আমরা যদি ফলমূলও খাই সেটাও পশু হত্যাই। তাহলে আমরা খাবো কোনটা? যেখানে পচা গলা কেউ খেয়ে ফেলে রেখে দিয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, সেটা যদি তুলে খাই তাহলে কোনো রকম হত্যা হবে না। এটা আমার কথা নয়, ঠাকুরের কথা।
তাই ওই গল্পটা অকাল সায়েন্স যে তুমি বললে সেখান দিয়ে ওই গল্পটা ওইটা একটু, হ্যাঁ, আগে এটা ব্যাখ্যাটা বুঝিয়ে দিই যে অকাল সায়েন্সকে ভেদ করে অকাল সায়েন্সে পৌঁছাচ্ছি, তাহলে আমাদের সায়েন্সটা মানে আমাদের যে তথ্য ব্যালেন্স করছি, করার পর গিয়ে আমরা কোনো মন্ত্রের সাহায্যে নিজেকে ভালো রাখছি, হ্যাঁ, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের এই দারিদ্র দশা খণ্ডন করতে গেলে তাহলে কিন্তু তার নিজের তথ্যকে ব্যালেন্স করতে হবে। দারিদ্রতা মানুষে পড়ছে কেন, বা যে কোনো সমস্যা মানুষ পড়ছে কেন, এটা বুঝতে হবে। একজন সাধক তাহলে সে সমস্যায় পড়ছে না কেন? মুনি ঋষিরা, আমি আমাদের কথা বলছি না, আমরা তো ভোগ বিলাস সবকিছুর মধ্যেই জড়িত আছি। তাহলে আজকে তোমার সাথে আমি একটা কথা আলোচনা করছি, এটা তো আগের দিনে মুনি ঋষিরা করতো না। সেই পর্যায়ে তো এখনো পর্যন্ত কোনো সাধক পৌঁছাতে পারেনি, এখন এই কলিযুগে দাঁড়িয়ে। তবে বহু সাধক মন্ত্রের মাধ্যমে অনেক প্রচেষ্টা, অনেক কিছুই কিন্তু মানুষকে ভালো রাখতে পারে যদি তার পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকে তার নিজের দেহে। কারণ আমাদের কাম, ক্রোধ, লোভ, হিংসা সবটাকেই ক্রোধ করতে হবে, মানে স্তম্ভন করতে হবে। আর যে কাম, ক্রোধ, লোভ, হিংসাকে স্তম্ভন করেছে, আলটিমেটলি তার দেহের কিন্তু পঞ্চতত্ত্বকে সে ব্যালেন্স করে নিয়েছে। আজকে ক্রোধ, সর্বপ্রথম আমরা চলে আসছে, ধরো ক্রোধ, কেউ তোমাকে কিছু বললো, এবার তুমি যদি তোমার তত্ত্বকে ব্যালেন্স করো, অগ্নি তত্ত্বকে ব্যালেন্স করো, তাহলে কিন্তু ক্রোধটা তোমার মধ্যে প্রতিফলিত করবে না। লোকে যে যাই বলুক না কেন, তুমি তোমার পথে এগিয়ে যাবে, তুমি তোমার পথে এগিয়ে যাবে। আজকে জল তত্ত্বকে যদি তোমার মধ্যে ব্যালেন্স থাকে, কোনো সাধকের মধ্যে ব্যালেন্স থাকে, সে জলের মতনই, যে যাই বলছে তার কিছুতেই কোনো যায় আসে না। মোহ, আজ তার কোনো কিছুর প্রতি মোহ নেই। মোহটা আবার কে দিচ্ছে, মায়াটা কে দিচ্ছে? রাহু। এই যে মানুষ এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কোনো কিছুর প্রতি, সবটাই কিন্তু নেগেটিভ রাহু, সবটাই নেগেটিভ রাহু। কিন্তু একটা কথা আছে না, রাহু জিসকে 10 মে দুনিয়া উসকে বাস মে। হ্যাঁ, এটা একটা কথা আছে না, এটা তাহলে কি নেগেটিভে বশ করে রাখছে? এবার বলি, রাহু জিসকে 10 মে উসকে দুনিয়া উসকে বাস মে। এবার একটা কথা শোনো বাবা, জন্ম ছক, সে যে সময়টা জন্মগ্রহণ করেছেন সেই সময়টা কিন্তু অনেকেই জন্মগ্রহণ করেছে, একা কিন্তু কেউ না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে ছোট তো নয় পৃথিবীটা, ওই একই টাইমে, একই সময়ে, একই হসপিটালে অনেকগুলো বাচ্চা জন্ম নিয়েছে। ওই যে লগ্নটা, ওই যে সময়টা, ওই সময়টাতে প্রত্যেকেরই দেখা গেল ওই টাইমটাতে যে জন্মগ্রহণ করেছে, তুমি যেই টাইমটাতে জন্মগ্রহণ করেছো বা আমি করেছি, সেই সময়টা আরো 5টা বাচ্চা করবে। তাহলে ওই একই সময়ে 2 মিনিট 1 মিনিটে হেরফেরেও কিন্তু আমাদের সাবলট চেঞ্জ হয়, কিন্তু এট এ টাইম ওই হসপিটালেও যদি একই সময় না হয়, পাশের হসপিটালেও কিন্তু ওই একই 8টা 5-এ অনেকেই জন্মগ্রহণ করেছে, তারও তো সেই লগ্ন 10 মেই হবে, তাই তো? এবার একজনের বাসমে হে, আরেকজনের বাসমে নেই, কিউ কেন? কারণটা হলো তার বাস্তু। এইবার যার বাড়ির নৈঋত্য কোণে কোনো রকম ভাবে এফেক্ট করা নেই, কারণ বাড়ির নৈঋত্য কোণ মানে দক্ষিণ আর পশ্চিম কোণেই কিন্তু রাহুর নিবাস। এবার যার বাড়ির ওই দক্ষিণ পশ্চিমটা প্রকৃতপক্ষে ঠিক করে রাখা আছে, তার সত্যি দুনিয়া বাসমে হবে, আর নচেত কোনোদিনও বাসমে হবে না, যতই দশমে রাহু থাকুক না কেন। আচ্ছা, দক্ষিণ পশ্চিমকে ঠিক করে রাখতে হয়েছে, মানে কিরকম ভাবে ঠিক করবে? দক্ষিণ পশ্চিমটা হচ্ছে আমাদের পিতৃপুরুষের স্থান। আজকে আমাদের পিতৃপুরুষ বংশ পরম্পরা, যেটা বলে বংশ, বাবা মার বংশ, আজকে পিতৃপুরুষ, বাবার বাবা, তার বাবা, তার বাবা, অনেকেই তো এই বংশ পরম্পরা হয়ে আসছে, ওনাদেরও কিন্তু একটা অভিশাপ থাকে। কেউ প্রচুর ঋণ করে গেছে, কেউ হয়তো দাদু প্রচুর ঋণ করেনি, দাদুর বাবা কিন্তু হয়তো প্রচুর ঋণ করে রেখে গেছে, দাদুর বাবা ঋণ করেছে, এবার তার বাবা হয়তো প্রচুর অন্যায় করে গেছে। এরকম শুনেছি যে জমিদার পরিবারে একটা মহিলা জন্মেছে বলে, হ্যাঁ, সেই পরিবারের
বাবা মা বেঁচে গেছে, কেন কি তার সাইডে সাইডে আরো যখন পুরুষ জন্মেছে তাদের মানে ভাই ভাই যারা হয় ভাইয়ের সাইডে যে পুরুষ জন্মেছে তার বাবা মা ফট করে মরে গেছে, সে অনাথ হয়ে গেছে। কিন্তু ওই যেহেতু ভাই বড় পরিবার, জমিদার পরিবারে, কিন্তু ওই মহিলা জন্মে গেছে বলেই তার বাবা মা বেঁচে গেছে। এটা কি ওই আগের জন্মের হ্যাঁ, এটা একদম অবশ্যই। কেন আমাদের এবার কি হচ্ছে, এখানে যখন রাহু এবং সূর্য একই মানে রবি একই জায়গায় বসে থাকেন, তখন কিন্তু গ্রহণযোগ ওই পিতৃ যোগটা হয়। আর এবং রবির সাথে যখন কোনো পাপক গ্রহ মিলিত থাকে তখন কিন্তু পিতৃ দোষটা তৈরি হয়, আর তার ফলে কিন্তু অনেক রকম অঘটনও ঘটতে থাকে। তার জীবনের স্ট্রাগল শুরু, হাজার প্রচেষ্টা করুক তার কোনো কিছুতেই কোনোদিনও সাকসেস হতে পারবে না। তাহলে এবার কি আসছে, আমাদের পূর্ব দিক ঠিক রাখতে হবে। পূর্ব দিক ঠিক রাখার সাথে সাথে আমাদের নৈঋত্য কোণ ঠিক রাখতে হবে। আর বাড়ির ভেরি 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 বাস্তুর ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে নৈঋত্য কোণ। ভীষণ গুরুত্বপূর্ণ কোণ হচ্ছে নৈঋত্য কোণ। প্রত্যেকেই বলি আমরা উত্তর পূর্ব, অবশ্যই উত্তর পূর্ব, কিন্তু নৈঋত্য কোণ যদি কারোর এফেক্ট থাকে, কোনো রকম ভুলবশত এখানে টয়লেট কিংবা কিচেন থাকে, তাহলে যতই দশমে রাহু থাক তার বাসমে কেউ থাকবে না, বরঞ্চ তার প্রতি সবাই ক্রুদ্ধ থাকবে। যতই দশমে রাহু থাক বসে কেউ থাকবে না, তার বিপক্ষেই সবাই থাকবে। যদি যার দশমে রাহু এবং দশমে রাহুর সহিত তার বাড়ির দক্ষিণ এবং পশ্চিম কোণে টয়লেট, কিচেন, তারপরে সিঁড়ি, কোনো নোংরা স্তূপ, স্টোর রুম, গাছ, অনেকেই অনেক রকম কিছু করে রাখছেন, তাহলে কিন্তু তার রাহু দশমে থাকা কালীনও কিন্তু তার কোনোদিনও কেউ বসে থাকবে না, বরঞ্চ সবাই তার বিপক্ষে যাবে, কেউ তাকে সহ্য করতে পারবে না যখন তার অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্তর দশা এগুলোর মধ্যে ঢুকবে। আচ্ছা, যদি একটা বাস্তুতে, ঠিক আছে, বেল গাছকে শুনেছি খুব ভালো মানে পবিত্র, একদম, কোনো একটা বাস্তুতে যদি বেল গাছ না বাঁচে তাহলে কি হয়? তাহলে অবশ্যই দেখো, বেল গাছ যেমন পবিত্র গাছ, তেমনি কিন্তু আবার আমাদের বেল গাছকে আমরা কাঁটা যুক্ত গাছ আমরা কখনো বাড়িতে রাখতে পারি না। গোলাপ গাছও রাখতে যাবে না? যেই গাছে, এখানে আমি কাঁটা যুক্ত যেই গাছ থাকবে, গাছ থেকে দুধ বেরোয় না একটা আঠা, তো এইগুলো থাকবে, সেই গাছ কিন্তু কখনো বাড়িতে রাখতে নেই। এতে করে কিন্তু ঝগড়া, বিবাদ, ঝামেলা, অশান্তিটা প্রচুর পরিমাণে হয়। আমি আজকে বলছি, সবাই মিলিয়ে দেখতে পারে। বেল গাছ আমরা জানি দেবাদিদেব মহাদেব বাবার অতীব প্রিয় বেল পাতা, বিল্লপত্র। বিল্লপত্র ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ না, প্রতিটা পুজোতেই আমাদের বিল্লপত্র লাগে, ঠিক আছে? তো কিন্তু বেল গাছটা রয়েছে, সেখানেও কিন্তু বেল গাছ মানে দেবাদিদেব মহাদেবের পুজোর সর্বপ্রথম হচ্ছে উপকরণ বেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাবার অনুচররাও কিন্তু সেখানে নিবাস করেন। ও মানে মন্দির হ্যাঁ, আচ্ছা, যে কাশি থেকে গঙ্গার জল নেওয়া হয় না, থাকবেই। তাহলে সেখানে সবসময় নেগেটিভ আসতে থাকবে, একদম। এবং একটা ওই বাড়িতে যদি হয়, সেই ওই নেগেটিভ জায়গায় নেগেটিভটা সর্বপ্রথম যায়। আজকে দেবে রাস্তায় যে ডগ গুলো থাকে, তারা ড্রেনের থেকে মুখ দিয়ে তুলে খায়, কিছু মনে করো না, আমি এই কথাটা বললাম কারোর উদ্দেশ্যেই। কিন্তু বাড়িতে যে ডগ থাকে সে কিন্তু সহজে এখানে পৌঁছায় না, তাই তো? তাহলে নেগেটিভ আজকে ওইখানটা সম্পূর্ণ নেগেটিভ হয়ে আছে। বাবা মানে দেবাদিদেব মহাদেব মানে ভূতনাথ, তার সাথে সব ভূত প্রেত সাঙ্গ পাঙ্গ সবাই রয়েছে। এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা হয়ে আসছে। তাহলে সেই জায়গাটায়, তাহলে বাবার যখন প্রিয় গাছ, এবং আমরা সবাই জানি সাধন পথে এগোতে গেলে শ্মশানে বসে হবন যজ্ঞ মন্ত্রপাঠ করতে গেলে কিন্তু আগে সর্বপ্রথম বিল্লমূল সাধনা করতে হয়, তাই তো? বিল্লমূল সাধনা ছাড়া কিন্তু কেউ শ্মশানে প্রবেশ করতে পারবে না, শ্মশানে বসার অধিকারী হয়ে ওঠে না। তাহলে বিল্লমূল সাধনাটা করতে বলছে কেন? মানে মহাদেবকে আগে কি হচ্ছে, আমরা আরজি, অবশ্যই মহাদেব বাবাকে আরজি জানাতে গেলে
আগে বাবার অনুচররা আছেন তো, হ্যাঁ আমরা যে জপ মন্ত্র জপ করছি সেটা কতটা সঠিক করছি, তার উদ্দেশ্যটা কি, মানে আমি যে বসলাম বিল্বমূল সাধনায়, আমি তো একটা কোনো উদ্দেশ্য নিয়ে বসছি, হ্যাঁ কোনো পরিকল্পনা কোনো সংকল্প নিয়ে বসছি, সেটা কি আমার অসৎ কাজের জন্য নাকি না সৎ কাজের জন্য? অসৎ ক্রিয়াও হতে পারে, সৎ ক্রিয়াও হতে পারে। আমি সাধন পথে এগোচ্ছি, আমি চিতায় উঠবো, আমি চিতায় উঠে কারোর জন্য কোনো কিছু ক্রিয়া করব বা সর্বপ্রথম চিতায় উঠে নিজে সাধনায় সিদ্ধি লাভ করব, তাহলে এই চিতায় ওঠার আগে চিতায়ও কিন্তু মায়ের এবং বাবার অনুচররা রয়েছেন। তাহলে আগে যদি আমি একটা স্তর না ভেদ করি, আমি ওই স্তরে পৌঁছাতে পারবো না তো, তাই তো? তাহলে আমাকে বিল্বমূল সাধনা মানে ওখানে অনেক অনুচররা থাকে, তাহলে ওনারা অবশ্যই পর্যবেক্ষণ করবে আমাকে যে আমার উদ্দেশ্য কি, আমি কি ঠিক করছি না ভুল করছি। আমি ওখানে গিয়েও তো ভুল করতে পারি, তখন তো বাঁচানোর কেউ নেই। তাহলে অবভিয়াসলি বাড়িতে যদি বেল গাছ থাকে, তার মানে নিশ্চয়ই ওখানে নেগেটিভ এনার্জিও প্রবেশ করছে, আছে আশেপাশে। এবার কেউ যখন কোনো কিছু করছে, আগে কি ওখানে হিট করছে। আর যেহেতু কাঁটাযুক্ত গাছে কিন্তু অবশ্যই একটা কাঁটা বিদ্ধে থাকে। আমরা কাঁটাযুক্ত গাছকে, আমরা গোলাপ ফুলটা যখন পারি, একটু দেখবে সাবধানে, আমাদের হাতে যেন কাঁটাটা না ফোটে। ওই কাঁটা গাছটাকে নিয়ে কেউ ঘুমাচ্ছে না, গোলাপ ফুলের পুরো ডাটিটা নিয়ে কেউ ঘুমাচ্ছে না, শুধু ফুলটাই নিয়ে পাশে ঘুমাচ্ছে। এটা তো বোঝার ব্যাপার আছে যে একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য গোলাপ ফুলটা আস্তে করে ছিঁড়ে নিচ্ছে, তাহলে সেই বাড়িতেই যদি অনেক রকম কাঁটা গাছ যুক্ত থাকে, ওই কাঁটার একটা এফেক্ট তো আসতে পারে, আসে। আজকে আমার বাড়িতে মন্দিরে আমি খুব সুগন্ধি ধূপ জ্বালালাম, 10টা বাড়ি শুনলো, এখানে যদি একটা টায়ার পোড়ানো হয় অনেকগুলো বাড়িতে আরো ছড়িয়ে পড়বে। তাহলে সেরকমই বাড়িতে বেল গাছ আছে দেখে মনে হচ্ছে, বা কোনো কাঁটাযুক্ত গাছ আছে দেখে মনে হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু ওই কাঁটা থেকে কিন্তু কাঁটা চুভতে থাকে ওই বাড়ির যারা থাকবে। তা বলে বলছি না যে গাছ প্রিয় আমি নয়, প্রচন্ড গাছ ভালোবাসি, কিন্তু সেই গাছটা কোন গাছটা আমাদের ভালো কিছু এনার্জি ছড়াবে এবং কোন গাছটা আমাদের ঊর্ধ্বগতি করবে, সেগুলো কিন্তু ভীষণ জানা ইম্পর্টেন্ট। এবং সেই গাছগুলো ঠিক কোন জায়গায় থাকবে, তাহলেই কিন্তু ওই গাছও যেমন আমরা ভালোবাসছি, মানুষও কিন্তু আমাদেরকে ভালোবাসবে। শুধু গাছকে ভালোবেসে তো জীবন কাটে না। আর এগুলো জানতে গেলে আপনাকে কোথায় কন্ট্যাক্ট করতে হবে, কোন নম্বরে? আমাদের 9123826890 একটি নাম্বার আছে, আরেকটি আছে 9748200952। এবার যদি একটা বাড়ির গা ঘেঁষে হঠাৎ করে নিম গাছ জন্মে যায়, ঠিক আছে, তাহলে কি সেটা কি খারাপ না? দেখো, নিম গাছ, অশ্বত্থ গাছ, এইগুলো কি করে হয়, যার বাড়িতে দেখবে ভাঙ্গা ফাটা বহুদিনের পুরনো বাড়ি, আর তার বাড়িতে এগুলো হয় যার পিতৃদোষ রয়েছে। সচরাচর সব বাড়িতে দেখবে না। যার কোনো ব্যক্তির বাড়ির, মানে কোনো ব্যক্তির ওপর বা বংশের ওপর দেখবে একটা অভিশাপ থাকে পূর্বপুরুষের, এগুলো কিন্তু সচরাচর সবার বাড়িতে হয় না। যে নিম গাছ বলো, অশ্বত্থ গাছ বলো, বট গাছ বলো, ফান গাছ বলো, এগুলো যে আপনাকে জন্মাচ্ছে, এটা কিন্তু পূর্বপুরুষের অভিশাপের থেকেই কিন্তু এগুলো জন্মাচ্ছে, নেগেটিভ এনার্জি প্রভাবের ফলে হয়ে যায় তো অনেকের বাড়িতে। পিতৃদোষের কারণে কিন্তু তার বাড়িতে এটা হচ্ছে। আমরা দেখবে মানুষ মানে মরে যাওয়ার পর, তাকে দাহ করে আসার পর কিন্তু নিম পাতা কামড় দিত, যে একটা নেগেটিভিটিকে কাটিয়ে দেওয়ার জন্য। নিম গাছ নেগেটিভিটিকে যেমন কাটায়, সেরকম কিন্তু মানুষের মধ্যে তিক্ততাও সৃষ্টি করে। কিছু আমাদের ক্রিয়া আছে, কারোর মধ্যে কারোর তিক্ততা সৃষ্টি করতে কিন্তু নিম পাতা অতি অবশ্যই প্রয়োজন। তো নিম গাছটা থাকলেও কিন্তু অনেক রকম মানুষের সাথে বিবাদে জড়িয়ে যায়, সে যতই ভালো থাকুক না কেন, সে তাদের মধ্যে কিন্তু একটা প্রত্যেকটা মানুষ তিক্ততা
মানে কোনো কথাকে মিষ্ট ভাবে নেবে না, বুঝতে হবে বিষয়গুলো। আজকে নিম গাছটা রাখছি, একটা সুগন্ধি ফুল গাছ রাখি কেন আমরা? ভালো লাগে। সুন্দর বাড়িতে বেল ফুল, বেলি ফুল, জুই ফুল, এগুলো যখন বাড়িতে সুগন্ধি, মানে একটা ওই বাড়ির পাশ দিয়ে গেলেও যেন একটা মনোরম সৃষ্টি হয় মনের মধ্যে। একটা সুন্দর ফুল, গন্ধ নেই কিন্তু ফুলগুলো খুব সুন্দর, মানে ওই যেই বাড়িতে খুব সুন্দর ফুল ফুটছে দেখবে সেই বাড়ির মানুষগুলো ভালো আছে, তার বাড়ির পঞ্চতত্ত্ব ব্যালেন্স আছে, তাই অত সুন্দর ফুল ফুটেছে। কথা বলতে বলতে অনেক কিছুই চলে আসে। মানুষ দেখো এখন দেখতে ভালোবাসে, যেটা প্রকৃত বাস্তব কথা, কিন্তু দেখতে ভালোবাসলে হবে না, আগে বুঝতে হবে তন্ত্রটা কখন গিয়ে প্রতিফলিত হবে। আমি বেশ কিছুদিন আগেই আমি আমার নিজস্ব চ্যানেলে আমি বলেছিলাম যে বশীকরণ, অনেকের মধ্যে এই জিনিসটা তবে বশীকরণ কি সত্যি হয়? আদৌ কি বশীকরণ বলে কিছু আছে? এটা অনেকে প্রশ্ন করে যে এত জায়গায় গেছি বশীকরণ হয়নি, যদি নাই থাকতো জিনিসটা জানতাম না। আমাদের তন্ত্র সাধন পথে আসার পর শতকর্ম ক্রিয়া, এইটা শতকর্ম ক্রিয়া এখন মানুষ বা আমরা তন্ত্র সাধক শতকর্ম ক্রিয়া মানুষের জন্য করছি, কিন্তু এই শতকর্ম ক্রিয়াটা যারা এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, গুরু বামদেব, এনারা যে বা এই যে সাধকগণ এই শতকর্ম ক্রিয়াটাকে কিভাবে কার্যকারিত করেছিল। আজকে কোনো ধরো স্বামী কোথাও সাধনা করতে বসছে, হিংস্র পশু চলে আসছে, আমাকে তো সে কোন রকম আঘাত করবে, ক্ষতি করবে, এবার আমার সাধনা একমাত্র পারবে সেই হিংস্র পশুটাকে হয় ওখান থেকে সরিয়ে দিতে, তাহলে উচ্চাটন করলাম। এইবার ওই হিংস্র পশু এসে চুপ করে আমাকেই পাহারা দিচ্ছে, আমি তাকে বশীভূত করলাম শান্তি পুষ্টি, সে শান্তভাবে বসে আমারই রক্ষা করছে। তার মধ্যে ওইখানেই চলে আসে আবার স্তম্ভন, আমি কি করলাম, তাকে স্তম্ভন করলাম, নিজের প্রতি আকৃষ্ট মোহিত করলাম সেই হিংস্র পশুকে, এবং তাকে চুপ করে বসিয়ে রাখলাম যে তুই আমার কথা শুনে আমার মতন করে আমাকে পাহারা দে। তাহলে ওখানে শান্তি পুষ্টিও চলে আসলো, স্তম্ভনও চলে আসলো, বশীকরণও চলে আসলো। এইবার আমার মনে হচ্ছে না, এ শান্তি পুষ্টি বশীকরণে কোনো তো কিছু নেই, তাহলে একে উচ্চাটন করে দাও, এখান থেকে ওকে তাড়িয়ে দাও, দিলাম। তারপরেও যখন সে যাচ্ছে না তখন আমি মন্ত্রের মাধ্যমেই মারণ প্রয়োগ করলাম। আমি উঠবো না, তাকে হয় চুপ করে বসতে হবে, না হয় তাকে এখান থেকে সরে যেতে হবে, না হয় তার মৃত্যু অনিবার্য। এইটাই শতকর্ম ক্রিয়াটা। এই আগের যে মুনি ঋষি গণরা, গুরু বামদেব, এনারা নিজের জন্য, গুরু বামদেব যে সময় সাধনা করেছিলেন তারাপীঠে, তখনের শ্মশান মহা শ্মশান আর এখনো শ্মশানের মধ্যে অনেক পার্থক্য। তাহলে ওই যে গভীর অরণ্য, গভীর মহা শ্মশানের মধ্যে যে উনি ছিলেন, উনি হিংস্র জীব জন্তু ভূত প্রেত সবকিছুর মধ্যে ছিলেন, সাধনার বলেই কিন্তু সবকিছুকে স্তম্ভন, মোহিত, বশীভূত, উচ্চাটন, মারণ সবকিছু করেই কিন্তু মায়ের কৃপা লাভ করেছিলেন। আর এমনিও যদি এই অলৌকিক জগৎটা বাদ দিয়েও যদি বলি বশীকরণ আছে কিনা, এই যে পোষ আমরা যে পেট ঘরে রাখি, কিছু না কিছু ভাবে কিছু অ্যাঙ্গেল হলেও তো তাকে বশ করেই রাখছে, তাই না? এই যে তারা আমাদের বশে থাকে সেটা বশ করেই তো রাখে। এবার সব বাড়ি পেট যে আছে না, দেখবে কোন বাড়িতে পেট সারাক্ষণ চিৎকার করতে থাকছে, থাকে তো, এটা কেন হয় জানো তো? তার নৈঋত্য কোণ ডিস্টার্ব এবং তার সাথে ঈশান কোণ, দুটো কোণই ডিস্টার্ব। কারণ হলো সে ওখানে শান্তি নেই, তার কোন মানুষকে দেখলে খ্যাঁকা করছে, করছে তো সব সময় একটা দেখবে ছটপট 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 করছে, কোনোভাবেই সে শান্ত না। কোন মানুষ তার বাড়িতে আসলে ঘেউ ঘেউ করে দেখলে পরে, মানে প্রচন্ড, মানে কোনো কারণ নেই, অকারণে। অনেক বাড়িতে পেটগুলো আছে দেখবে যে গেলে পরে খুব ঘেউ 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 করতে থাকে, তাহলে ওই বাড়ির পেট সে কি ভাবছে, তাদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ আসছে, ডিস্টারবেন্স কেউ আসছে, কোনো নেগেটিভ এনার্জি আসছে, সেটা দেখে কিন্তু চিল্লাচ্ছে, কারণ ও বুঝতে পারছে এই জায়গাটা এরকম, এখানে এরকম ধরনেরই মানুষ আসতে পারে।
আচ্ছা, ভাইব্রেশন কাজ করছে। একটা ভাইব্রেশন, আগে তো ওরা বুঝবে সব ভাইব্রেশন। তাহলে যাদের বাড়ি পেট আছে তাদের সারাক্ষণ চিল্লাচ্ছে, তাদের 100,000% আমি বলছি যে তাদের নৈঋত্য কোণ এবং উত্তর পূর্ব কোণ ডিস্টার্ব রয়েছে। আবার অনেক বাড়িতে দেখবে পেট খুব শান্ত, হুম, তাদের বাড়িতে অবশ্যই নৈঋত্য কোণটা ঠিক আছে, উত্তর পূর্ব কোণ তো ঠিক থাকবে, নৈঋত্য কোণ উত্তর পূর্ব কোণ তাকে ঠিক থাকতেই হবে। আচ্ছা, একটা ঘটনা শুনি এবার, ভৌতিক ঘটনা, এটা বলছিলে আলোচনা করতে করতে হঠাৎ করে এটা শুরু করা হলো, তো একটা শুনি। ভৌতিক ঘটনা অনেক কিছুই আছে। তো যেমন একটা তোমাকে বলি, একটা বাচ্চা যেটা ছিল সেটা তো আমি বলবোই, কিন্তু তার থেকেও একটা হচ্ছে একটা ছেলে আর তার বাবা থাকতেন বাড়িতে, হুম, খুব বেশি দূর না, কাছাকাছি। তো কোনোভাবে আমার সাথে ফেসবুক থেকে আলাপ, তো যাই হোক, তো তার মা মারা গেছেন। একান্নবর্তী পরিবার ছিল, তো এক এক করে জেঠু কাকা সবাই যে যার বাড়িতে, মানে যে যার আলাদা করে বাড়ি হয়ে মানে চলে গেছে। আর ওই ছেলেটার বাবা ওই বাড়িতেই বাস করতো। তো যাই হোক, মাও মারা গেছেন, তারপরে তো পুরো বাড়ি ফাঁকা, এবার ছেলেও ছেলের মতন কাজে চলে যেত, বাবাও বাবার মতন চলে যেত। তো ওই বাড়িতে একজন মেড সার্ভেন্ট ছিল, সেই সব রান্না বান্না করে দেওয়া, ঘরের সব কাজকর্মগুলো করা, সবকিছু করতো। তো ওরা সবসময় যেহেতু বাড়িতে থাকতো না, মেড সার্ভেন্টই সবকিছু করে দিত, সবকিছু করে রেডি করে রেখে ওনার মতো মেড সার্ভেন্ট চলে যেত। ওরা রাত্রে এসে খাওয়া দাওয়া করতো, বাবা ছেলে, কোনো ঝামেলা নেই। তো মেড সার্ভেন্টটা না ওদের কাছে সবসময় বলতো, জানো যে আমি বাড়িতে রান্না করছি, মনে হলো কেউ যেন কলটা খুলে রাখে। এবার মানে বাড়ির যে কল, মনে হলো মানে জল পড়তো না? জল, মানে উনি রান্না করছে, রান্না করতে করতে কল বন্ধ, সেটাকে কেউ খুলে দিয়েছে, জল পড়ছে হঠাৎ করে। ও, এবার ওর মনে হতো যে আমার মানে যে মেড সার্ভেন্ট, যে আছে না কাজের সূত্রে কোনো কোনো সময় অনেকে কল খুলেও রেখে চলে আসে, সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, 3 দিন হতে পারে, এটা তো মাঝে মধ্যে রোজ হওয়া সম্ভব না। আর মেড সার্ভেন্ট একা একা, যেহেতু বাড়িতে কেউ নেই, একা 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 থাকতো। এ বাড়িতে বেলগাছ ছিল, ওই বাড়িতে বেলগাছ ছিল, এবং তার সাথে বললাম না একান্নবর্তী পরিবার ছিল, একই বাড়ির মধ্যে নিচতলা উপরতলা দোতলা এরকম করে জেঠু কাকারা সব থাকতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যে যার মতন আলাদা আলাদা বাড়ি করে চলে গেছে। তো ওই বাড়িতে একাই থাকতো বাবা আর ছেলে, নিচের পোর্শনটা, তো উপরে কেউ থাকতো না, কিন্তু যার যার ঘর তার তার তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে, এবং ওদের উপরে একটি ঘর ছিল, সেটার চাবি ওদের কাছে ছিল। আচ্ছা, আর মেড সার্ভেন্টটা তো নিজেই সবকিছু করতো, ওপরে যেত না কেউ, উপরটা সম্পূর্ণ ফাঁকা। সেই জায়গায় দাঁড়িয়ে এবার মেড সার্ভেন্ট ওদেরকে বলতো, ওরা কেউ বিশ্বাস করতো না, বুঝতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেড সার্ভেন্টটা আবার কি হতো, রান্নার গ্যাস জ্বালিয়ে রেখেছে, হয়তো বাইরে কোনো কাজ করতে গেছে, সেই সময়টা গ্যাসটা নিভে গেছে। তো ওনার না মেড সার্ভেন্ট যে ছিল, সে সবসময় ভাবতো হয়তো সে এত কাজ, একটা বাড়ির কাজ সামলানো তো চারটিখানি কথা নয়, সে হয়তো মনের আনখেয়ালি ভাবে সে হয়তো এগুলো করে ফেলছে। কিন্তু সেগুলোকে দীর্ঘদিন অ্যাবজর্ব করতে করতে যখন দেখছে যে না, এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তখন বাড়ির লোককে জানালো। তো বাড়ির লোক এবার কি করলো, সে কিন্তু একটু অ্যাবজর্ব করার চেষ্টা করলো, যে তাকেও বুঝতে হবে যে সে কি এমনি বলছে, নাকি সে তার বাড়ির কাজটি ছেড়ে দেবে তার জন্য কিছু বলছে। নিজের চোখে না দেখলে বা নিজে কিছু না বুঝলে তো কাউকে কোনোভাবে কিছু বলা যায় না। তো ছেলেটি কদিন অফিস ছুটি নিল, যাই হোক, এবার ও দেখছে সেরকম কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো এরকম করতে 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 বেশ কিছুদিন গেছে। তারপরে ও একটা অন্য কারণের জন্য, তখনও কিন্তু ওর মাথায় এটা নেয়নি যে বাড়িতে কোনো অলৌকিক ভৌতিক কোনো কিছু হচ্ছে, ও কিন্তু সেটাকেও মাথায় নেয়নি। মেড সার্ভেন্টটা, মেড সার্ভেন্ট না, ছেলেটি। মেড সার্ভেন্ট বলার পর ছেলেটি যখন বাড়িতে ছুটি কাটাচ্ছে, একটা কোনো ছুটি দেখবে আমাদের দুর্গাপুজোর ছুটি থাকে, একটু বড় ছুটি থাকে, তো তখন ছুটি কাটাচ্ছে যখন, তখনও কিন্তু এতটা মাথায় নেয়নি, কেন ও একটু অন্য সমস্যা নিয়ে জড়িত ছিল, যে একটা লাভ প্রবলেম নিয়ে। যেহেতু মা নেই, বিয়ে শাদিটা করলে ওর ভালো হবে, তো ও ফেসবুকে খুঁজতে 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 খুঁজতে
আমাদের সোদপুরেই থাকে ছেলেটি, খুব বেশি দূর নয়। খোঁজ দেখুন না, আমার সাথে পরিচয় আছে দীর্ঘ বছর আগের কথা। তো ওর লাভ প্রবলেম নিয়ে এসছে। তো লাভ প্রবলেম নিয়ে আসার পরে তো যাই হোক, ওটা ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সলিউশনের দিকে পুরো চলে গেছে। তখনও কিন্তু ও বোঝেনি। এবার সলিউশন হয়ে যাওয়ার পরেও কিন্তু ওদের মধ্যে একটা বিশাল আবার ঝগড়া অশান্তি সৃষ্টি হচ্ছে, তার সূত্রপাত খুঁজে পাচ্ছে না। যে এত ভালো মোমেন্ট আমরা সুন্দর, যেটা নাকি একটা খারাপ পজিশনে চলে যাওয়ার পরও যখন একটা ভালো পজিশন চলে আসলো, তারপরে কেন ওর মধ্যে এরকম একটা মানে মেয়েটা করছে না, ছেলেটাই তখন আর পছন্দ করতে পারছে না মেয়েটাকে। সবকিছু ঠিক, বিবাহের একটা জায়গায় যাচ্ছে, সবকিছু ঠিক হচ্ছে, কিন্তু সে আর ওই জায়গাটা নিজে আবার সরে আসছে। তারপরে কিন্তু ও কিন্তু আস্তে আস্তে চিন্তা করতে থাকলো যে এটা কেন হলো, এত কিছু করার পরে এত কিছু করেও যখন ঠিক হলো, ঠিক হওয়ার পরও কেন আসছে। এবার ও তো দিনের পর দিন আর ঘুম নেই, কোনো কিছু নেই। এবার যত রাত বাড়তে থাকে ওর চিন্তা চিন্তা, যে কোনো কিছু থেকে চিন্তা করতে করতে ও একদিন রাত্রে হঠাৎ করে না ও কিছু একটা বুঝতে পেরেছে। হ্যাঁ, যে কোনো ওপর থেকে কোনো আওয়াজ। এবার ও মনে করেছে যে ওপর থেকে আওয়াজ বিড়াল ঠিড়ালও হতে পারে, দীর্ঘদিন খালি পড়ে রয়েছে। তো যাই হোক, এরকম ভাবে ও কিছু কিছু দিন কাটিয়েছে। কাটানোর পর তখন ওর ভালোবাসার কথা ভুলে গেছে। বাড়িতে কিছু অ্যাক্টিভিটি গুলো যখন বুঝলো, তখন কিন্তু ও বুঝতে পারলো যে নিশ্চয়ই আমার বাড়িতে কিছু রয়েছে, যার জন্য এতদিন ধরে মেড সার্ভেন্ট বলছিল আমাকে, আমি সেটা শুনিনি, ইগনোর করেছে। ও ভালোবাসার জন্য এসছে, ওটা সেকেন্ড টাইম ছিল, নেগেটিভ এনার্জিটাকে কাটানোর জন্য সেকেন্ড টাইম আমার কাছে এসেছিল, যোগাযোগ করেছিল। তো ওটাকে প্রথমে ইগনোর করে ভালোবাসাটা নিয়ে ও চলে আসছে। ভালোবাসাতেও কিন্তু সম্পর্কটা নষ্ট হয়েছে নেগেটিভ এনার্জির জন্য। ওই বাড়ি থেকেও কিন্তু কাকা জ্যাঠারা সব চলে গেছে নেগেটিভ এনার্জির জন্য, বাস্তুটাকেই খারাপ করে দিয়েছে। একান্নবর্তী পরিবার, সেই পরিবারের মাটিও মারা গেল। বাড়িতে পুরো ফুল ফ্যামিলি ছিল, কাকা জ্যাঠা সবাইকে নিয়ে, তারাও এক এক করে চলে গেল। পড়ে গেছিল হচ্ছে বাবাটা, ছেলেটা। ছেলেটির ওপরে যে খাড় ছিল, কেউ নেগেটিভ এনার্জি চালান করেছে, যার জন্য এক এক করে সব যেতে থেকেছে ওদের। তার সাথে বেল গাছটিও কিন্তু দায়ী তার জন্য। ছেলেটার কিছু হয়নি, শরীর খারাপ? ছেলেটার কিন্তু দেখো, অনেকের আছে কি হয় যে আমাদের কিন্তু একটা গ্রহগত অবস্থান, তার ষষ্ঠ ঘরটাই একটা এমন প্রোটেকশন ছিল যেটাতে নাকি ছেলেটার উপর কোনো তন্ত্রক্রিয়া প্রতিফলিত হয়নি। কিন্তু বাড়ির লোকেদের কিন্তু আমাদের গ্রহগত দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আমাদেরকে যেমন, মানুষকে যেমন একদম তন্ত্রক্রিয়া করে শেষও করে দেওয়া যায়, আবার পাওয়ারফুল দশায় কিন্তু হাজারো তন্ত্রক্রিয়া প্রয়োগ করলেও কিন্তু সেটা প্রতিফলিত হয় না। মানে বৃহস্পতি স্ট্রং থাকলে শুধু তার গ্রহগত অবস্থান অনুযায়ী, তার চার্ট অনুযায়ী, লগ্ন থেকে ষষ্ঠ ঘর অনুযায়ী এগুলো আমাদের সব বিচারযোগ্য। ওরকম ভাবে বৃহস্পতির জন্য, বৃহস্পতি সবাই বলে বৃহস্পতি গ্রহ খুব শুভ, উনি অর্থ দেয়, জ্ঞান প্রদান করেন, উনি আমাদের প্রচুর ভোগ বিলাস সবকিছুই দেয়, শুধু শুক্র দেয় না, বৃহস্পতি দেয়। কিন্তু সেই বৃহস্পতি কিন্তু তার জীবনে মারক বাধক হয়ে দাঁড়াতে পারে। ওই বৃহস্পতি তাকে মেরে দেবে, আবার ওই বৃহস্পতি কিন্তু তাকে আবার বাধা সৃষ্টি করবে। হ্যাঁ, তো ওরকম ভাবে পার্টিকুলার ভাবে বলা যাবে না যে তার বৃহস্পতির জন্য এই হয়েছে, তার রাহুর জন্য এই হয়েছে। তার রাহু কোনো সময় তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুযায়ী রাহু তাকে তন্ত্রক্রিয়া থেকে বাঁচিয়ে দেয়, আবার রাহুই তার উপর তন্ত্রক্রিয়া প্রয়োগ করিয়ে দেয়। এবার যার জন্ম চার্ট এবং তার বাড়ির চার্টে যখন ওই রাহুর অবস্থানটা মানে নৈঋত্য কোণটা ডিস্টার্ব, তার উপর যদি কোনো রকম উচ্চাটন ক্রিয়া হয়, সেই বাড়ি থেকে চলে যাবে। কেন, তার দশাটাই যদি নেগেটিভ দশা হয়, রাহু নেগেটিভ প্ল্যানেট, তাহলে সেই জায়গায় সে তার উপর তন্ত্রক্রিয়া, যখন উচ্চাটন ক্রিয়া, কোনো মারণ ক্রিয়া বা কোনো রকম যদি কোনো খারাপ ক্রিয়া প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু তাকে মেরে দিতে পারে। আবার যদি আমাদের বাস্তুটা যদি কোনো রকম ভাবে বাস্তুর নৈঋত্য কোণ যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তাকে কিন্তু সেই জায়গাটাও কিন্তু কাটিয়ে দিতে পারে। তাহলে সেগুলো সবটাই কিন্তু বাস্তু এবং জন্মছক বিচারের উপরেও কিন্তু তন্ত্র প্রয়োগটা একদম বিশেষত্ব গুণাবলী রাখে।
ভুজুং ভাজুং করে তন্ত্র প্রয়োগ করে দিলে হবে না। মানে এই এই যে তন্ত্র প্রয়োগ করতে হয়েছে, ঠিক আছে, তার জন্য যে মানে করতে বললে যে কি একটা ষষ্ঠ ঘর নাকি খুব স্ট্রং, তাই জন্য ওর উপরে ষষ্ঠ ঘর আমি বলছি স্ট্রং বলতে তুমি একটা কথা বুঝবে, ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ ভোগ এবং তার সাথে হচ্ছে উপচয়, এটা দিচ্ছে। মানে অর্থকে আমরা সঞ্চয় করে রাখতে পারবো, আমাদের রোগ ভোগ তৈরি হয়ে যাবে, আবার আমাদের ওইখান থেকে রোগ ভোগ যেন সৃষ্টি না হয় তার একটি বিষয় আছে। সেখানে দেখতে হবে কোন প্ল্যানেট কোথায় বসে আছেন। হ্যাঁ, তার জন্য ওর উপরে কোনো নেগেটিভ এনার্জি ওকে ক্ষতি করতে পারে, ওকে ক্ষতি করতে পারেনি। এবার যে তুমি ওই কারণ দেখো যদি এখানে ষষ্ঠ ঘরে অনেক রকম, দেখো এগুলো জন্ম ছক, বাড়ির ছক, বিচার মাধ্যমে কিন্তু ওর এগুলো প্রতিফলিত প্রত্যেকটা মানুষের উপর হয়। আজকে কারোর যদি ষষ্ঠ ঘরে বা যেই ঘরে কেতু বসে আছেন, শুধু ষষ্ঠ ঘর বলবো কেন, আজকে তার পঞ্চমে, তার সপ্তমে, তার দশমে কেতু গ্রহ যদি বসে থাকেন, এবার সেই ঘরের যদি কারো কথাগুলো মানে সেই ঘর কি দিচ্ছে সেটা যদি বলতে থাকে, তাহলে কিন্তু তার অনেক কিছু জীবন থেকে কেটে যাবে। সে যত গুপ্ত রাখবে তাতে কিন্তু অনেক কিছুই তার সাকসেস হতে থাকবে। সাকসেস হতে, আচ্ছা, কেটে যেতে থাকে। হ্যাঁ, মানে গুপ্ত রাখলে একদম একদম। আচ্ছা, বুঝলেন, আমার কাছে যে আমাদের মন্দিরে যে ভক্ত এসেছিলেন তাকে ক্যাটসাই পরিয়ে দেওয়া হয়েছে। ক্যাটসাই পরানোর পর সে কিন্তু বাড়ি থেকে খালি ডিটাচমেন্ট, সে টোটালি কিন্তু বাড়ি থেকে ডিটাচমেন্ট, সে নিজের বাড়ি ছেড়ে এখন এদিক ওদিক ভাড়া থাকছে। কেতু সেই জায়গাটাই বসে আছে যেখানে তাকে তার মধ্যে নিচস্ত। তাহলে তন্ত্রের প্রয়োগ তখনই প্রতিফলিত হবে সেটা ভালোর দিক থেকে খারাপের দিক থেকে। আজকে আমরা একটা মানুষের ভালো করব, তার বিজনেস জীবনেও কেন উন্নতি হচ্ছে না, পান্না পড়ে আছে, বুঝবে কথাটা, তার হয়তো বিজনেস তাকে পান্না দেবে, কিংবা শুক্র তাকে বিজনেস দিচ্ছে। এমন আছে গ্রহ মহারাজ শনি গ্রহ দেব কিন্তু তাকে বিজনেস দিতে পারে, কে বিজনেস দেবে বলা যায় না। কারণ আজকে আমাদের বিজনেস দিচ্ছেন সপ্তম হাউস, তাহলে সপ্তম হাউসে যে অধিপতি তাকেও দেখতে হবে এবং যে গ্রহ বসে আছে, তাহলে সেটা যে আমাদের শুধু বুধই দেবে তার কোনো মানে নেই। বুধ সবাই জানে, বুধ মানে বুদ্ধি, বুধ মানে অর্থ, বুধ মানে ব্যবসা দিচ্ছে, তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে সপ্তম হাউসটা তার লগ্ন থেকে সেখানে আমাদের চলে আসছে কি ওই ঘরে অধিপতিকে কে দৃষ্টি দিচ্ছে, কোন গ্রহ বসে আছে, নক্ষত্র কি নিয়ে বসে আছে, তাই তো। তাহলে অনেকে বুধের জন্য তোমার বুধ ব্যবসা করছে পান্না দিয়ে দিল, ব্যবসা করছে সিদ্ধিদাতা গণেশের কবচ দিল, কিছুদিন ভালো থাকলো, কিছুদিন, কারণ তার অন্তর্দশা প্রত্যন্তর্দশা মহাদশা হয়তো তাকে সাপোর্ট করে দিয়েছে সেই সময়টা। তার বাড়ির যদি উত্তর দিক ডিস্টার্ব করে থাকে তার কিন্তু জীবনে কোনোদিনও বিজনেস দাঁড় করাতে পারবে না। ওখানে যতই মন্ত্র প্রয়োগ হোক না কেন কিছুদিন সাময়িক ভালো থাকবে মন্ত্রের ভাইব্রেশনে, সে কিন্তু চিরকাল ভালো থাকতে পারবে না। তন্ত্রটা তো আমি বারবারও তো একই কথাই বলছি যে তন্ত্র সেখানে গিয়ে প্রতিফলিত সাফল্য লাভ করবে যেখানে গিয়ে আমার তত্ত্ব ব্যালেন্স থাকবে। যে বাস্তুতে আজকে দুধ 1 কিলো দুধ, তখনই কিন্তু সেই পাত্রটার মধ্যে গিয়ে যে দেখা যাবে দুধ আছে, যদি পাত্রটা ফুটো না থাকে, পাত্র যদি ফুটো থাকে আমি যতই দুধ ঢালি না কেন দুধের কোনো মূল্য নেই, থাকবে কি, পড়েই তো যাচ্ছে। তাহলে দুধের কোনো দোষ নেই, যে দিচ্ছে তারও কিন্তু কোনো দোষ নেই, দোষটা হচ্ছে যে নিচ্ছে সে সঠিকভাবে পাত্রটিকে দেখেনি যে সেটা ফুটো আছে না সেটা ঠিক আছে। তো এইবার ওই ছেলেটার উপরে কিছু মানে নেগেটিভ ইমপ্যাক্ট হলো না, ছেলেটার উপর কোনো কিছু হলো না। এবার তার গ্রহগত অবস্থান ছেলেটাকে কিন্তু একটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তার প্রেমজ জায়গা নষ্ট করে দিয়েছে। আচ্ছা,
এবার তুমি তাকে যে বাঁচাবে সেটা কি তন্ত্র প্রয়োগ করেছো? অবশ্যই, তার জন্য তোমাকে সাধনা করতে হয়েছে। একদম মানে সাধনা। strong সাধনা দেখো, হিসেবে তুমি আমাদের একটা যে করতে কোনো পারো। মানুষের, আমরা নেগেটিভ এনার্জি সর্বপ্রথম আমাদের নিজেদের ওপর যেন কোনো বান প্রত্যেকে মারতে পারে। হ্যাঁ। বান না খেলে হুম। একজন সাধক হওয়া যায় না। আচ্ছা। এটা আমার কথা নয়, গুরু বলেছিলেন আমাকে। কারণ লোহা যত গরম পড়বে ততই পোক্ত হবে, লোহাকে যত পেটাবে ততই আকার ধারণ করবে। হুম। তাই একটা সাধক, একজন সাধক যত বান খাবে সে তত নিজে বান কাটাবে কি করে, হুম। তত বেশি তাকে সাধন পথে জপ তপ ধ্যান প্রত্যেকটা জিনিসকে কিন্তু একদম ঠিক সঠিক সময় সময় করতে হবে। যে করতে পারবে সেই কিন্তু টিকতে পারবে। আচ্ছা, এই মহিলা হয়ে একটা সাধনায় কতটা লাঞ্ছনা পেতে হয়, হয় কি হবে? একদম, হয়। একদমই হয়, কেন হবে না? দেখো, মহিলারা যখন, সবাই জানে একজন নারী মানে সে গৃহিণী, গৃহবধূ। যে নারী মানে সে গৃহবধূ, তার কাজ হলো সংসার সামলানো, রান্না করা, সন্তানাদি দেখা। প্রথমে তো যখন মেয়ে অবস্থায় থাকে না, মানে কুমারী অবস্থায় থাকে, তার তো পড়াশোনা, বাবা মার বাধ্য হয়ে চলা, এই একটা জীবন চলে আসে। তারপর যখন সেই কুমারী মেয়ে যখন বিবাহিত হয়, বিবাহ হয়, তখন শ্বশুর বাড়িতে যাবে, স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়ি সেবা করবে, ঘরে রান্না বান্না করবে, কাজকর্ম করবে, সন্তান মানুষ করবে। এটা কিন্তু একটা প্রত্যেকেই কিন্তু ধরে নেয় যে একটা নারী মানেই তাকে সংসারের জীবনেই আবদ্ধ থাকতে হবে, সংসার করতে হবে, সে কোনো কিছু করতে পারবে না। একটা পুরুষ মানুষ বাইরে থেকে কাজ করে আনবে, নারী সেটাকে সঞ্চিত করে রাখবে অর্থটা, এটা হয়ে আসে, এটা আগের সমাজে হয়ে আসতো। তো এখন নারীরাও কম নয়, কারণ নারী শক্তি মহাজাগতিক শক্তি। নারী যেমন সৃষ্টিও করতে পারে, নারী কিন্তু ধ্বংসও করতে পারে। অসুরকে তো দেবী দুর্গাই দমন করেছেন। আবার একটা নারী কিন্তু সন্তানকে, একটা পুরুষকেও জন্ম দেয় নারী। নারীর অধিক ক্ষমতা, অধিক শক্তি, নারী শক্তি, আদি শক্তি মহাকালিকা দেবী, দেবী দুর্গা, মা সতী। তো এই নারী শক্তিকে কিন্তু দমন করে রাখার চেষ্টা করা হয়, কিন্তু কখনোই না। এই নারী শক্তিকে দমন, নারীরা যেন এগিয়ে যেতে না পারে, তার জন্যই তো বিভিন্ন মানুষ আজকে কি করছে, নারীদের কোনো কাজে, আজকে কেউ যদি একটা ভালো কাজের উদ্দেশ্য পড়াশোনা, সে চাইছে পড়াশোনা শিখে একটা ভালো ডক্টর হবে, তাকেও কিন্তু অনেকে বাধা সৃষ্টি আগেকার দিনে করেছে, এখন নয়। আর সাধন পথ তো মানে হচ্ছে অনেকেই অনেক কিছু ভেবে নেয়, যে নোংরামি, ভণ্ডামি, কেউ কারোর ক্ষতি করে দেবে, মানে যেটা এখন হয়ে আসছে, যে ও ঠাকুরের প্রতি এই করছে, বাবা ও তন্ত্র সাধন পথে গেছে, ও মানে ক্ষতি করে দেবে আমাদের। এর ফলে কিন্তু মানুষের মধ্যে সেই নারীটাকে নিয়ে প্রচন্ড কিন্তু নেগেটিভ চর্চা হতে থাকে, তাকে কেউ সহ্য করতে পারে না। যেহেতু আমি একজন নারী, আমাকে কেউ ভালোবাসতো না, একটা শ্বশুর বাড়ির লোক, যখন মা বাবা বোনেরা, আগে আমাকে কেউ ভালোবাসতো না, সবাই ভাবতো আমি ভুল পথে গেছি। মানে এমন একটা বিহেভ আমার সাথে করতো, আমি সবার চোখের বিষ, আমি খুব খারাপ করছি, আমি খুব অন্যায় করছি। এটা কোনোদিনও একটা মেয়ে মানুষ হয়ে কি করে এগুলো করতে পারে, মেয়ে মানুষের ক্ষমতা নেই। আর এটা তো ভুলেই গেছে, একটা মেয়েরই ক্ষমতা আছে সাধনা করার, সে সৃষ্টি করতে পারে। আমি কিন্তু একবারের জন্য সেই দিন থেকে পেছনে হাঁটেনি। আগে আমি যখন যেতাম তারাপীঠে, আমার গুরুদেবের আশ্রমে, আমার মা আর ছোট ছেলে যেত, আমাকে একদিন যেতে দেবে না বাড়ি থেকে। আমি শুধুমাত্র 500 টাকা বাড়ি থেকে নিয়ে আমি তারাপীঠে গেছি। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। যাওয়ার পর প্রচুর অশান্তি আমার ঘর থেকে, সবাইকে নিয়ে, কেউ ঘরে ঢুকতে দেবে না। আচ্ছা, আমিও ঘরে ঢুকবো, কে আমাকে আটকে, আমিও দেখবো। নারীর প্রচন্ড পরিমাণে মানুষ অনেক কিছু করে, বলতে গেলে অনেক কথা শেষ হবে না। আজকে এতগুলো বছরের এমনি এমনি মা আমাকে এত ভালোবাসেন না, আমি কারোর কথা বলবো না, আমার মা আমাকে খুব ভালোবাসে, মানে আমার মা তার।
সবকিছু উপেক্ষা করেছি, কিচ্ছুকে মাথায় রাখেনি। কে বলেনি, আমি কাকে কি বলেছি জানি না, কে আমাকে কি বলেনি, অনেক নোংরা ভাষা, অনেক নোংরা কথা, যেটা সচরাচর মানুষ ভেবে আসে, তারাপীঠে হচ্ছে, সে হচ্ছে, অনেক কিছু ভোগ করতে হয়েছে, অনেক লাঞ্ছনা, ডিস্টার্ব করতো আমাকে। আমি ধরো পুজো করতে বসবো, সেই সময় আমাকে ডেকে নিচ্ছে আমার সন্তানেরা। আমি লোকের কথা পরে বলবো, আমি ঘর থেকে লাঞ্ছিত হয়েছি, কারণ আমার মিথ্যে বলা একদম আমি পছন্দ করি না। আর মিথ্যে বললে এটা সবার উদ্দেশ্যে, যে বেশি মিথ্যে বলবে সে কিন্তু তার নিজের বৃহস্পতি গ্রহের অবস্থানকে নষ্ট করবে। বৃহস্পতি গ্রহ কিন্তু মিথ্যে বলা পছন্দ করে না। তাই আমার কাছে একটা কথা, যে লোকে আমাকে কি বলেছে সেটা আমি কান দিইনি, আমি ঘর থেকেই লাঞ্ছিত হয়েছি সর্বপ্রথম। আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার বোনেরা, আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার মা, আমার বাবা একদিনের জন্য আমাকে বোঝেনি যে আমি এটা সঠিক পথে এগোচ্ছি। আমাকে সঠিক টাইমে পুজো করতে দিত না, সব সময় একটা কাজের মধ্যে ব্যস্ত রাখতো। একটু ধরো নিজেকে ভাবতাম যে কাজকর্ম, সংসারে কাজকর্ম সব নিজেকে করতে হতো। তো দুটো সন্তান, ঘরের সব লোকের জন্য সবকিছু করা, রান্না বান্না, কোনো না কোনো কাজের জন্য হয়তো একটুখানি গুরুদেবের সাথে কথা বলছি, তখনই ওদের খেতে দিতে হবে। আমি যখন সাধন পথে আসি, আমার একটি শুধু মা তারা ছবি, এরকম সাইজের মা তারা ছবি নিয়ে আমি শুরু করেছিলাম। ফুল কেনার জন্য পয়সা দিত না আমাকে, তখন তো আমি মানে গৃহবধূ, ফুল কেনার জন্য পর্যন্ত পয়সা দিত না আমাকে। মানে এমন একটা টর্চার শুরু হতো। আগে যখন আমি সাধন পথে আসিনি, আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার, এবং মানে গৃহবধূ যারা তারা করে, ফুল, মালা, ফল, মিষ্টি, গোপালের পুজো করা। আমার এই গোপাল আজকের নয়, বহু বছর, মানে ছোট্ট, আমার ছোট বড় ছেলের বয়স থেকে আমি গোপাল পুজো করি। তো বড় ছেলের 6 মাস বয়স, তারপর আমি গোপাল ঠাকুর আনি। তো তখন কিন্তু গোপালের ভোগ দেওয়া, নিয়মিত গোপালের পুজো করা, ফুল মালা দেওয়া, সবকিছুই করতাম। যখনই সাধন পথে চলে আসলাম, আমার উপরে কিন্তু টর্চার শুরু হয়ে গেল। ফুল মালাটাও কিনে আনবে না, আমাকেও কিনতে পয়সা দেবে না। যেহেতু আমি তন্ত্র সাধন পথে আছি, ভুল আমি মানুষের ক্ষতি করার জন্য বা পরিবারের ক্ষতির জন্য হয়তো এটা করছি। এবং তন্ত্র সাধন পথ মানেই হচ্ছে ভূত প্রেত এইসব জিনিস নিয়ে সাধনার পথে চলতে হয়, পরিবারের ক্ষতি হয়ে যাবে, সন্তানদের ক্ষতি হয়ে যাবে, তার জন্য আমাকে কেউ সহযোগিতা করেনি। আমি কারোর সহযোগিতা পাইনি। একমাত্র যদি সহযোগিতা পাই, আমার ইষ্ট দেবী, আমার মা তারা আমাকে সব জায়গা থেকে উনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এমনি আরো এটা তো আপনার কথা শুনলাম, অন্য কোনো মহিলা এদের কি লাঞ্ছনা পেতে হয়? দেখো, আমি যখন ভোগ করেছি, এবার এরকমই হতে পারে, তাকে কেউ হয়তো সহ্য করবে না, তার পরিবার থেকে তাকে মেনে নেবে না, তার পাড়া প্রতিবেশী তাকে মানবে না, আত্মীয় স্বজন মানবে না। কারণ এই হিসাবে গুরু হিসাবে তো এখন মহিলা সাধিকা গুরু কম আছে। তো সেইখানে কি যারা আসছে, যারা ইন্টারেস্টেড, যারা মহিলা সাধিকা হতে চায়, তারা গুরু হিসেবে তো মহিলা সাধিকা পাবে না, আরেকজন মহিলাকে পাবে না, হঠাৎ করে পাবে না, ম্যাক্সিমাম পুরুষকেই পাবে। একদম একদম, কেন সব মহিলা তো আসতে পারে না, কেন তাদের তো ওই বাধাটা চলে আসে সংসার থেকে, মেন সংসার থেকে আসে। হ্যাঁ, তাই জন্য এখন একবার পাবে, পুরুষদের পাবে। তো এবার সেখানে কি কোনো বাজেভাবে দেখা, বাজেভাবে করার কোনো চান্স থাকে গুরুদের একটা সাধিকার উপরে? এই যে কথাটা তুমি বলেছো, এটাই যদি আমি বলি, হয়তো অনেকের রাগ আমার উপর হতে পারে, কিন্তু আমার কাছে আজকের দিন পর্যন্ত যে ভক্ত এসেছেন, সেই গুরুদেব তাকেই প্রস্তাবটা রেখেছেন। সম্ভোগ, উনি রেলের চাকরি করেন, ওনার মালদাতে বাড়ি, তাকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। প্রত্যেক
মাসে তাকে টাকা দিতে হয় গুরুদেবকে, মাসোহারা পাঠাতে হয়। তা আমি ওনাকে বললাম, তাহলে তুমি যে এই যে তোমাকে এই কথা বলেছে, গুরু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। গুরুদেবের কথার অর্থ হলো আলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। আজকে যিনি তোমাকে সম্ভব করবে বলছেন, তিনি কি গুরুদেব হতে পারেন? তোমাকে তো অন্ধকারে ঢোকাচ্ছে, বদ্ধ জায়গায় ঢোকাচ্ছে, তোমার বিরুদ্ধে যাচ্ছে, পাশবিক অত্যাচার হচ্ছে, সে তো কখনো হতে পারে না। পাজেলড হয়ে গেছে, তোমার বাঁচান আপনি। আজ এখন তো আমি কোনোভাবেই তোমার জন্য কোনো দীক্ষা টিক্ষা কিচ্ছু না, কারণ এমনকি গুরুদেবের জন্য সোনা বন্ধক রেখে গুরুদেবকে টাকা দিয়েছে। আর নারীরা যদি সাধন পথে সঠিক না আসে, তাহলে অনেক নারীরাই যে মানে কি বলবো, নারী শক্তি মহা জাগতিক শক্তি। আমি বলছি না যে পুরুষরা সাধক নন, গুরু বামদেবও কিন্তু সাধনা করেছেন, কিন্তু এখনকার যুগে না একটা নারী অনেক সমস্যায় পড়ে, সে কিন্তু ভয় পায়। সবাই নয়, সে সবাই যে এরকম তা নয়, এখনো অনেক গুরুদেব আছেন যারা নাকি সত্যি আলোর পথ দেখান। আমার যে গুরুদেব বা কোন গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিচ্ছেন, আমি ওনাদের চরণে শতকোটি প্রণাম জানাই যে ওনারা এতটাই ভালো। সব নয়, কিন্তু কিছু কিছু যে এখন গজিয়ে উঠছে না, এই গজিয়ে ওঠা, এই যে এরা যে এরকম ধরনের করছে, তাতে কিন্তু তন্ত্র সাধন পথে কিন্তু অনেক অসম্মান হচ্ছে। আচ্ছা, আপনি এই যে কপালে তিলক লাগিয়েছেন বা টিপ করেছেন কেন? এটার মানেটা কি? দেখো, এই যে টিকা আমাদের 12টি অঙ্গে, সেটা বৈষ্ণব মার্গ মানে পঞ্চ যে মার্গ আছে, পঞ্চম মার্গে আমরা কিন্তু কি করি যে অনুসরণ, কোন বৈষ্ণব ধর্মে আমরা ভগবান শ্রী বিষ্ণুদেবকে অনুসরণ করে চলছি, সৌর মার্গে সূর্যদেবকে, শৈব মার্গে মহাদেব, শৈব মার্গে দেবাদিদেব মহাদেবকে, শক্তি মার্গে আমরা মা কালীকে, এবং গানপত্যে আমরা গণেশ দেবতাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি হচ্ছে, আমাদের এই শরীরের মধ্যে পঞ্চতত্ত্ব আবারও বলছি, এবং আমরা টিকাটা যে লাগাচ্ছি প্রত্যেকটা টেজে, যেমন কপালে, আজ্ঞা চক্রে, মস্তকে, কণ্ঠে, এই বাহুতে, কাঁধে, পিঠে, নাভিতে, কোমরে, এই যে লাগাচ্ছি, যে আমাদের কিন্তু শরীরটাকে একটা বন্ধন করছি। এবং এই যে আমরা যে আজ্ঞা চক্রে লাগাচ্ছি, আমরা অবশ্যই সেখানে তার ইষ্টর বীজ থাকে, যিনি নাকি আমাদের সব আলোর পথ, ভালো পথ উনি দেখাবেন। এবং আমরা নিজের দেহকে কিন্তু, অরাটাকে কিন্তু প্রোটেক্ট করছি, এটা লোক দেখানোর জন্য নয়, অরাটাকে প্রোটেক্ট করা। আজকে এই যে আমরা টিকা লাগাচ্ছি 12টি অঙ্গে, মন্ত্রপুত করে লাগাতে হবে। তাহলে এই 12টি অঙ্গে যখন টিকা লাগাচ্ছি কোনো দ্রব্য দ্বারা, সেটা কিন্তু আমাদের অরাটাকে প্রোটেক্ট করে নিলাম। অরাটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই টিকাটা যার যার মার্গে থেকে, সেই মার্গের মন্ত্র দ্বারা কিন্তু অরাটাকে আমাদের প্রোটেক্ট করতে হয়, বন্ধন করলাম অরাটাকে। তাই প্রত্যেকেরই উচিত কোন মার্গে চলা। তারপরে এই ছেলেটার কি হলো? আচ্ছা, তারপরে তো যাই হোক ওই ছেলেটা আবারও যোগাযোগ করলো, যোগাযোগ করার পর তো বলছে যে আমার বাড়িতে এরকম এরকম আমি দেখতে পাই, উপরে কেউ হাঁটছে, ধাপ করে কিছু পড়লো এরকম মনে হচ্ছে। তারপর বলছি যে আমার বাড়িতে যে মেড সার্ভেন্ট ছিল, সেও বলে যে আমার কেউ কোনো সময় গ্যাস বন্ধ করে দিচ্ছে, কোনো সময় জলের মানে কলটা খুলে যাচ্ছে, আপনা আপনি জল পড়ছে, কিছু না কিছু একটা হতে থাকছে, সেটা বললো ছেলেটা। যাই হোক, আমি ঠিক আছে, ও যখন আসলো অনেক কিছু বললো যে আমার এত কিছু ভালোর মধ্যে কেন কেটে গেল, আমার মাটাও মারা গেছে, সবাই একসাথে থাকতাম, তারাও এক এক করে যে যার মতন নিজেরা অন্য জায়গায় চলে গেল, এখন বাবা আর ছেলে বাড়িতে পড়ে রয়েছে, যে আমরা দুজন রয়েছে, আমরা কিছুই বুঝতে পারছি না যে কি করব, কি হচ্ছে,
আমি যতবার করে লাইট লাগাই, এটা কিন্তু চলে আসছে একটা কথা। ওরা যখন সিঁড়ির একটা লাইট ওরা লাগাতো, বলছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যতবারই সিঁড়ির লাইটটা লাগাই ততবারই কোনো না কোনো ভাবে কেটে যায় লাইট। আর ঘড়ি বন্ধ হয়ে গেল তো শুনেছি হ্যাঁ, আমাদের সময়টাকে থেমে যায়। যে ওই যে একটা ভালো সময়, যেই বাস্তুটা ভালো, যেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রভাব নেই, সেই বাড়ি ঘড়ি কিন্তু ঠিক সময়ে চলবে। কেন, সময় তো আমাদের জীবনের সবকিছু বদলে দেয়। যদি ফাস্ট চলে, ফার্স্ট চলে মানে তার জীবনে খুব ভালো হতে শুরু করে দিয়েছে, তার জীবনের অনেক খারাপ সময়কে কাটিয়ে খুব দ্রুত তার ভালো সময় চলে আসছে। অনেক সময় দেখবে ফাস্ট হয়ে যায়, আবার অনেক সময় স্লো হয়ে যায়। এটা কিন্তু একদম প্রত্যেকটা মানুষকে নোট করতে হবে। প্রত্যেকটা দিন কিন্তু তার ঘড়ির দিকে তাকানো উচিত। যে একজন হাতে সবাই এখন মোবাইলের ঘড়ি, মানে মোবাইল দেখছে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট আছে, ওই জন্য মানুষের জীবনটা এরকম হয়ে গেছে। কখনো খুব ভালো সময়, কখনো আবার সময় যেন থমকে দাঁড়ায়। ঘড়িটাও কিন্তু দেওয়ালে নির্দিষ্ট ফিক্সড করে লাগাতে হয়। ওই ঘড়ির সময়, ওই ঘড়ির কাঁটা আমাদের জীবনকে কিন্তু অনেক উন্নতির পথে নিয়ে যায়। দেখবে কারোর বাড়িতে কাটা 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 ঘড়ির থাকে, মানে এরকম ডট ডট, মানে থাকে না কাটা কাটা ঘড়ি, সেরকম থাকে। এটা একদম উচিত নয়। তার সময় কিন্তু এরকম কেটে 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 কেটেই আসবে। দেখবে অনেকের বাড়িতে নাম্বার থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 থাকে। তো এটা সবটাই গ্রহের সংখ্যা, তারপরে এসে কি মিশলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপরে আসলো কি 12, মানে 1 আর 2। সূর্যদেব উদিত হলে পরে সূর্যদেবের আলোয় কিন্তু আলোকিত হয় চন্দ্র, একসাথে মিলল। তাহলে তার জীবনের রবি এবং চন্দ্রটা কিন্তু খুব ভালো হওয়া দরকার। ব্রহ্ম শব্দ শঙ্খের ধ্বনি। মন মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে তার জীবনে সম্মান আসবে, তার জীবনে সাকসেস আসবে, তাই তো? তা না হলে কিন্তু আসবে না। আসবে কি? তাহলে এই যে নাম্বার থাকে, এগুলো সবকটা নাম্বারই তো গ্রহদেবের সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে ওটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু মানুষ মডার্ন হয়েছে, তাই এখন মডার্ন মডার্ন সমস্যা মানুষের আসছে, আসছে কি না? তারপরে ছেলেটা কি বললে যেন ইয়েটা লাইটটা অফ হয়ে যাচ্ছে। এবার ও আমাকে একদিন মানে আসলো, যখন সবকিছু শেয়ার করলাম, আমি অনেক কিছুই বললাম যে তোমার এত ভালো সম্পর্ক সৃষ্টি হলো, অনেক কাঠখড় পরিয়ে ওই মেয়েটার সাথে ছেলেটির আমার ভালো সম্পর্ক রিলেশন তৈরি করতে হয়েছে, যেটাকে বলা হয় বশীকরণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু হয়ে যাওয়ার পর সম্পর্কটা নষ্ট হলো, অবশ্যই এর জন্য দায়ী তোমার বাস্তু। তখন আমাকে বলল, যে আমাকে দিদি বলে ডাকতেন, যে দিদি আমি সিঁড়িটার মধ্যে যে লাইটটা থাকে, আমি যতবার লাইটটা লাগাচ্ছি কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে। আজ তোমার বাস্তুতে আমাদেরকে ভিজিট করতে হবে। তারপর বাস্তুতে গেলাম, এমন টাইম, মানে সেদিনকে এমন বাধা সৃষ্টি হয়ে গেল যে দিনে পৌঁছাবো সেটা কিন্তু আর হয়ে উঠলো না। পৌঁছালাম দিনের সন্ধ্যায়। বাড়িটা যখন ঢুকছি, গলির ভেতরে বাড়িটা, আশেপাশে প্রত্যেকটা বাড়ি সুন্দর, কিন্তু ওদের যে বাড়িটা না, পুরো যেন দেখে মনে হচ্ছে শ্যাওলা পড়া ড্যাম, মানে বাড়ির রংটাও যেন ড্যাম পড়ে গেছে। তার মধ্যে রয়েছে মনসা দেবীর গাছ একটি, সেখানেও চলে আসছে কাঁটা। যাই হোক, বাড়িতে গেলাম, ঢুকলাম, পুরো স্যাঁতস্যাঁতে বাড়ি, পুরো ড্যাম। ঘরের প্রতিটা ঘরের আলো না
মানে যতই ভালো আলো দেখে মনে হচ্ছে ঘরটা অন্ধকার। আর মা নেই, ঘর তো সেরকম ভাবে গোছানো, দেখো মেড সার্ভেন্ট কত আর করে দিয়ে যাবে, মা নেই, ঘরও সেরকম গোছানো না, পুরো অগোছালো। ছেলে মানুষ এসে রেখে যেখানে সেখানে রাখে, পরের দিন মেড সার্ভেন্ট এসে সবকিছু করে। যাই হোক, এবার নিচটা দেখলাম, আমরা দেখে আমরা তো যা বাজার বুঝতে পারছি যে কোথা থেকে এই নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছে। মানে চারপাশটা পুরো দেখলাম, দেখে যে আমি সিঁড়িটাতে উঠতে যাবো, লাইটটা অফ হয়ে গেল। বিশাল ব্যাপার এটা। তখন তোমার কি তখনও আমাকে বললো, আমি 2 দিন আগে লাইটটাকে লাগালাম, আবার এই লাইটটা অফ হয়ে গেল। আবার এই লাইটটা, মানে 2 দিন আগে লাগিয়েছে। যে বললাম না যে মন্দিরে এসে যখন বলছে যে দিদি আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে সিঁড়ি দিয়ে আমি যে লাইটটা, যে সিঁড়িতে ওঠার জন্য যে লাইটটা লাগিয়েছি, প্রত্যেকেরই থাকে সিঁড়িতে ওঠার জন্য লাইটটা, ওটা খালি বারবার করে নষ্ট হয়ে যায়, কেন আমি জানি না। ওই সিঁড়িটা হয়ে গেছে পাশে রাহুর কোণে, পশ্চিমে ছিল তার বেল গাছ। এইবার কি হলো, সিঁড়ি যেহেতু রাহুর কোণে, এদের ভালো কেউ সহ্য করতে পারেনি, যে নেগেটিভ এনার্জিটা চালান করেছে তার উপর পুরো প্রতিফলিত হচ্ছে। এবার কিছুতেই আমাকে উপরে যেতে দেবে না, যে উপরটা তো পুরো ফাঁকা। কাকা জ্যাঠার যাদের ঘর, এক এক করে ঘর, এবার সিঁড়িটা দিয়ে আমরা এইভাবে উঠছি, উঠে এবারে গিয়ে ওপরে উঠলাম। ওপরে উঠে এই পাশটা দিয়ে তার কাকা জ্যাঠার ঘর ছিল, এই পাশটাতে তার নিজের একটা ঘর ছিল। এবার একান্নবর্তী পরিবারে দেখবে কি হয়, ওই ওপর তলারই দেখবে এটা কাকার ঘর, এটা কাকার ছেলের ঘর, ওটা হচ্ছে জেঠুর ঘর, এরকম থাকে একান্নবর্তী পরিবারে। তো ওর ঘরটা ছিল সিঁড়ি দিয়ে উঠে ঢুকে বাঁ হাতে। 6 মাস ওই ঘরে কেউ যায়নি, কেউ তো নেই, কে যাবে? 6 মাস কেউ যায়নি। তো ওর নামটা আমি বলবো না। তো ওকে বললাম যে এই ঘরটাতে কে থাকে? বলে এটা আমাদের ঘর। চাবি আছে? হ্যাঁ আছে। তাহলে খোলো, আমি একটু দেখবো। অত ঘরের মধ্যে আমার শুধু দিকটা আসলো যে এই ঘরটাতে কে থাকে। বলে এটা আমাদের, ঢুকে বাঁ হাতে ওর ঘরটা। বলে এটা আমাদের ঘর। ভালো কথা, চাবি আছে তো? বলে হ্যাঁ আছে। তাহলে চাবিটা খোলো, তালা। বলে আমি নিচ থেকে নিয়ে আসতে হবে। নিচে গেল আনতে, ঘরের লাইটটা গেল বন্ধ হয়ে। কোন রকম ও চাবিটাকে নিয়ে আবার উপরে গেল, মোবাইলের টর্চ ফ্ল্যাশ দিয়ে। যাই হোক, ওই ঘরটাতে আলো ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এবার ঘরের দরজাটা যে খুলেছে, দেখবে অনেক দিন, 6 মাস তো অনেক দিন হচ্ছে, 1 সপ্তাহ আমরা যদি কোনো ঘর ব্যবহার না করি, একটা ধুলো পড়ে যায়, সেখানটা যদি আমরা একটা পা দিই, সেই ধুলোটার মধ্যে কিন্তু ছাপ পড়ে যায়। এবার আমি দেখছি ওদের একটা চৌকি, মানে খাট রাখা ছিল, আর খাটের উপরে মোটা, দেখবে যে আগেকার দিনে ছোবা দিয়ে যে জাজিম গুলো তৈরি হতো না, সেই জাজিমটা রাখা। আর জাজিমের উপর শুধু তোষক, কোনো চাদর ছিল না, যেহেতু কেউ নেই ওই বাড়িতে, বসবাস করার মতনও কেউ নেই। তো আমি সেখানে বললাম, দরজাটা যে খুললো, মানে দরজা খুলে জায়গা বেশি নেই, ছোট্ট ঘর। খোলার পর দেখছি পুরো ঘর নোংরা, ধুলো পড়া, এখানে এটা রাখা, ওখানে এটা রাখা, নিচটাও ধুলো পড়া। এবার ঠিক খাটের নিচটা আমি দেখি, এই একটা পা এখানে আর একটা পা ওইদিকে। আর যে তোষকটার জাজিমটা, জাজিমের উপর তোষকটা না ঠিক এরকম করে ঢুকনে, আচ্ছা না, তোষকটার নিচে কেউ হাত ঢুকলে দেবে, তোষকটা এরকম ভাঁজ হয়ে যায়, ঠিক ওরকম করা। আমি ওকে নাম ধরে বললাম যে ভাই, মানে যেহেতু অনেক দিনের পরিচয় হয়ে গেছিল, অনেকগুলো ক্রিয়া ট্রিয়া করিয়েছিল, সেখানে বললাম যে ভাই, এই ঘরে কে এসেছিল, কবে এসেছিল এই ঘরে? বলে কেন দিদি? আমি যে পায়ের ছাপ। মানে কেউ এসেছিল? 6 মাসে কেউ ঢোকেনি ওই ঘরে। আর আমি তো সিঁড়ি দিয়ে উঠে আগে বলেছি এই ঘরটাতে কে থাকে। ও তো নিজে দেখে না, ও তাড়াতাড়ি করে ঘর দিয়ে বেরিয়ে গেছে। যেটা কি করে সম্ভব? যে 6 মাসে কেউ আসেনি, এমনকি কাজের সূত্রে আমি নিজে ওপরে আসতে পারিনি,
এটা কি করে সম্ভব যে একটা পা এখানে একটা পা এখানে, খাটের ওইখানটা ভাঁজ করে রাখা? দেখো একটা কথা বলি, সদ্য যে আমি যাওয়ার আগে যদি কেউ যেত তাহলে একটা কথা ছিল, ও চাবি রেখে দিয়েছে নিচে। 6 মাস ও নিজের মুখে বলছে যে আমি 6 মাস কাজের সূত্রে, যে বাড়িতে শুধু মেড সার্ভেন্টের কাছে ওই ঘর দিয়ে গেটটা খোলার চাবিটা থাকে, তার সাথে ওর নিচের ঘরে ওপরে যেহেতু কাকা জ্যাঠারা থাকে তাদের চাবি তাদের কাছে, ওদের যে একটা পার্সোনাল ঘর আছে সেটার চাবি ওদের কাছে থাকে, সেটা মেড সার্ভেন্টকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ অন্য মেড সার্ভেন্ট ওপরে যাওয়ার কোনো ব্যাপারই নেই, তার নিচেই কাজ, বাবা ছেলে থাকে। তো চাবি আমার কাছে, কেউ যায়নি, ওই পায়ের ছাপটা দেখে না ও ঘর থেকে বেরিয়ে এসছে, মানে আমি ঢুকবো না এই ঘরে। আমি অনেকদিন ধরে বুঝতে পারছি যে ওপরে কেউ আছে, কিছু হচ্ছে, কিন্তু এটা আমি আগে মাথায় নিয়ে আমার মেড সার্ভেন্ট বারবার করে বলতো কিছু না কিছু যে কল খুলে ফেলছে, আমি রান্না করছি, রান্না করে যদি আমি বাথরুমে গিয়ে কিছু করছি, সেখানে এসে দেখছি গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি অনেকদিন তোমাকে বলেছি তুমি শুনছো না, মানে মেড সার্ভেন্ট বলেছে। তো তখনও নেনি, হ্যাঁ তোমার মনের ভুল, তুমি রান্না করতে করতে গ্যাস বন্ধ করে দিচ্ছ, হয়তো কল খুলে রেখে চলে আসছো। তখন ওর কাছে সব ক্লিয়ার হলো যে এটা কোনো নিছক ভুলার কোনো ব্যাপার না। এটা কোনো এন্টিটি। তবে যাই হোক, আমি সেদিনকে তো সর্ষা এবং জল সেগুলো মন্ত্রপুত করে ওকে দিয়ে আসলাম, যে তুমি আগে বাড়িতে এগুলো ছড়াতে থাকো। ওর তো ভয়ে তো প্রাণ একদম এরকম করছে, বাড়িতে কেউ থাকে না, আমি যে কিছু হবে না, যেটা আমি তোমাদেরকে দিয়ে গেলাম এটা আগে ছড়াও, ছড়িয়ে দেওয়ার পর দেখবে যে এইখান থেকে কেউ যে বেরিয়ে গেল কোনো না কোনো কিছু সাইন দিয়ে যাবে, কোনো না কোনো কিছু সাইন দিয়ে যাবে। তো সবকিছু এগুলো দেওয়ার পর, আর এই জিনিসটা যখন সাইন দিয়ে যাবে, তারপরে কি মানে অনেক আছে না যে পশু পাখি দেখবে ওই যে বেরিয়ে আছে, তার যে আছে সে তো কোনো কারণে রয়েছে, সে যখন বেরিয়ে যাবে তখন তো কাউকে নিয়েই যাবে, না নিয়ে যাবে না। তাই বললাম যে দেখবে কোনো পশু পাখি যদি কিছু হয়ে যায় এই 7 দিনের মধ্যে, এবং তার সাথে যদি কোনো দেখবে একটা ভালো গাছ, মানে একটু তরতাজা গাছ হঠাৎ করে শুকিয়ে গেল, কিংবা দেখবে তোমাদের 100 মিটারের মধ্যে কেউ হয়তো চলে গেছেন, যার একদমই দরকার নেই, বহুদিন ভুগছিল, সেটাও লক্ষ্য করবে, আমাকে জানাবে। এরকম একটা কেস আবারও হয়েছে, খুব রিসেন্ট, কাল পুরুষ রাখতে দিয়েছিল বাড়িতে, ভালো সেই ছেলেটি, আর ওইখানেও ছেলেটি আর মা থাকে। আগে যে একটা ঘটনা বললাম ছেলেটার বাবা, আর আমি যে পরে যে কালপুরুষের কথাটা বলছি, সেখানে কিন্তু ছেলে আর মা থাকেন, যে তাদের ভালো করার জন্য, ওই যে বলেছিলে না একটু আগে যে বান চালান বা কিভাবে ভালো করা হয়, দারিদ্র দশার থেকে মুক্তি পাওয়ার জন্য কালপুরুষ বাড়ির 4 কোণে 4টে মাটির নিচে পুঁতে রেখেছিল আর ঘরে পুজো করতে দিয়েছিল। এই রিসেন্ট আমি ওই বাড়িতে গিয়েও সেইটাকে আমি এনার্জি, এবং 7 দিনের মধ্যে সেখান থেকে 2জন ব্যক্তি গেছে, আর মার ছেলেও কিন্তু ছিল 2জন, বাড়ি থেকে পুরো কাটিয়েছে তারপরে করেছি। তো যাই হোক, তারপরে গিয়ে আমি ক্রিয়াটা করেছি, হবন যজ্ঞটা লাস্ট করেছি, চুচুড়ায় থাকে। তো এবার কি হলো যে আমি ওই সর্ষা যেগুলো দিয়ে এসছি ওদেরকে সব মন্ত্রপুত করে, সেগুলো তো ওরা বাড়িতে ছেটালো কোনো রকম ভাবে, আমি একটু তাবিজ কবজ যেটা থাকে প্রোটেকশন দেওয়ার মতন আমি কার মন্ত্রপুত করে ওদেরকে দিয়ে এসছি, তোমরা বাবা ছেলে এটাকে ধারণ করে থাকবে, আর বাড়ির কিন্তু চারদিকে এটা ছিটিয়ে দেবে। তারপরে যাই হোক 7 দিনের মধ্যে মানে ঠাকুরের আশেপাশে কোনো মানুষের কিছু হয়নি, পশুর কিন্তু একটা দুর্ঘটনা, মানে পশুরা যায় না মারা যায়, সেরকম মারা গেছিল। তারপরে গিয়ে আমি ওদের বললাম যে তোমরা এই জায়গাটা কেন কেটে গেছে, তারপরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কোনো কাজ ওরা করতে দেবে না, কোনো ভালো শুভ কর্ম কোনো ক্রিয়া কিছু করতে দেবে না। আগে মন্ত্রের মাধ্যমে যেহেতু সুদর্শন প্রয়োগ করা হয় সেখানে, আর সুদর্শন প্রয়োগে কিন্তু সবকিছু একদম খারাপ কাটিয়ে নিয়ে বেরিয়ে যায় একদম, এতটাই পাওয়ারফুল প্রয়োগ। তারপরে গিয়ে যখন আমাকে খবরটা দিল, আমি বললাম ঠিক আছে তুমি ঘর দুয়ারটা পরিষ্কার করো, ওই ঘরে যা আছে সব সরিয়ে দেবে, লাগছে না সেগুলো বার করে দাও, তারপরে গিয়ে আমি হবন যজ্ঞ করবো। তারপরে যাই হোক ওদের বাড়িতে গিয়ে দুপুরবেলা সেই সময়টা গিয়ে হবন যজ্ঞ করে ওই ঘরটাতে হবন যজ্ঞ করে সবকিছু করে তারপরে তো ওরা ভালো রয়েছে। আর এখন তো ভালো থাকলে তো মানুষের আর কোনো
তাকিয়ে নেই, তবে এখন ফেসবুকে তাকে দেখি, ভালো লাগে, মাঝে মধ্যে কথা হয়, ভালো লাগে। এটাই যে নেগেটিভ এনার্জি, বাড়ির বাস্তু ভুলের জন্য নেগেটিভ এনার্জি আসতে পারে, এবং বাড়ির বাস্তু ভুল থাকে বলেই মানুষের উপর তন্ত্রক্রিয়াটা প্রতিফলিতটা বেশি হয়। খুব একটা ভালো গল্প, ঘটনা শুনলাম এটা। তাহলে আজকের ঘটনাটা এতটাই, আশা করি ভালো লেগেছে। আবার আসবো অন্যদিন অপরাজিতা মাতাকে নিয়ে, আরো ভালো ভালো ঘটনা, ভয়ানক ঘটনা নিয়ে। তাই জন্য সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।